হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের সাইকেল 3 এর ফার্স্ট লেকচারে, অর্থাৎ তোমাদের সবচেয়ে আকাঙ্ক্ষিত সাইকেল অর্গানিকের যে সাইকেলটা, সেই অর্গানিকের সাইকেলের ফার্স্ট লেকচারে। কেমন? তো যদি কারো 9-10 অর্গানিক পড়া না থাকে কোনো সমস্যা নেই, আমরা একদম বেসিক পার্ট থেকে যাব, ঠিক আছে? সো এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা যাব, যতটুকু তোমার দরকার এইচএসসিতে বলো, তোমার এডমিশনে বলো। আমি একটা জিনিসই বলবো, এই সাইকেলটা কমপ্লিট করার পরে তোমার আসলে এইচএসসির ফুল প্রিপারেশন তো কভার হবেই, আমরা সাথে সাথে সিকিউ সলভ করাবো, বোর্ডের এমসিকিউ সলভ করবো, সবই করাবো। তোমার যা কাজ হবে, যা আমরা পড়াই দিব তা যেন তুমি রেগুলার একটু ফলো করো, এবং রেগুলার ফলো করে তুমি যেন একটু করে আগায় যাও। এইগুলো বারবার পড়বা, বইয়ে হালকা পাতলা পড়িও, জাস্ট আমাদের এটা ফোকাস রেখে তুমি বইটা পড়বা। কেমন? আমাকে জানাই দিও যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, বা বোর্ড ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। আমি আমার এন্ড থেকে একটু চেক করে দেখি, এরপরে হচ্ছে আমরা শুরু করে দিব। কেমন? আমাকে জাস্ট একটা মিনিট একটু সময় দাও, আমি একটু চেক করে দেখি, জাস্ট একটা সেকেন্ড। এইচএসসি সাইকেল 3, ওকে। হ্যাঁ হ্যাঁ, সব ঠিকঠাক মতো আছে কি? হ্যাঁ হ্যাঁ, সব ঠিকঠাক মতো আছে, সব ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে চলো আমরা তাহলে আমাদের অর্গানিকের যাত্রাটা তাহলে শুরু করা যাক। অর্গানিকের যাত্রা কোনো কঠিন না, কোনো ভয় নেওয়ার দরকার নাই। অর্গানিক খুবই সোজা, যদি তুমি সিস্টেমেটিক্যালি পড়তে পারো, যদি তুমি গুছায় পড়তে পারো, সব যদি এ টু জেড তুমি জানো। কেমন? অর্গানিকটা দেখবো তোমার কাছে একদম ইজি লাগতেছে, এবং তোমার কাছে সবচেয়ে মজা লাগতেছে অর্গানিকটা। ওকে, তাহলে চলো আমরা কথা না বাড়ে আমরা শুরু করার চেষ্টা করি। তো আচ্ছা, নোটের ব্যাপারে তুমি কি সব নোট করতে হবে কিনা, ক্লাস যখন চলবে তখন তোমার দায়িত্ব হবে আমার প্রতিটা কথা মানে খেয়াল করা। যদি আমি কোনো কিছু লিখতে বলি তাহলে লিখা, যেমন এখানে বোর্ডে অনেক কিছু লেখা আছে, তোমার এই মুহূর্তে এগুলা লেখার দরকার নেই। ক্লাস শেষ হওয়ার পর আমি তোমাকে পিডিএফ দিয়ে দিব, তখন তুমি সেখান থেকে দেখে নিও। জাস্ট তোমার কাজ হবে এখন সুন্দর মতো শোনা, ঠিক মতো তোমার এগুলো ফলো করা ক্লাসটা। কেমন? এখন লিখার তোমার এত দরকার নেই। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। আসো আমাদের একটু, আমি ক্যামেরার পজিশনটা কি হয়েছে একটু, আমি একটা মিনিট আমাকে সময় দাও। ক্যামেরাটা জাস্ট একটু এদিকে সরে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, গুড, অল গুড। ওকে, চলো আমরা তাহলে শুরু করা যাক। আসো, ফার্স্টে হচ্ছে আমরা আলোচনা করবো হচ্ছে আমাদের জৈব রসায়ন কি জিনিস এটা নিয়ে। দেখো, রসায়নবিদ্যার যে শাখায় দুইটা পয়েন্ট এখানে বলছি, দেখো, একটা হচ্ছে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সম্বন্ধে আলোচনা করা হবে। তাকে আমরা বলবো কি বলতো, জৈব রসায়ন। তাহলে আমরা জৈব রসায়ন বলতে কি বুঝবো? রসায়নবিদ্যার যে শাখায় হাইড্রোকার্বন অথবা হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক, হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক মানে কি? হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যৌগ। এই যে দেখো, হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে তোমার হাইড্রোকার্বন হতে উৎপন্ন যৌগ। এই কথাটার অর্থ হচ্ছে কি বলতো? হাইড্রোকার্বন হতে হতে উৎপন্ন উৎপন্ন যৌগ। ঠিক আছে, এদেরকে নিয়ে যে শাখায় আলোচনা করা হবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো জৈব রসায়ন। হাইড্রোকার্বনের একটু উদাহরণ দেন তো, হাইড্রোকার্বন যুক্ত একটা যৌগের। যেমন দেখো, মিথেন, একদম সিম্পল একটা উদাহরণ, মিথেন। মিথেন হচ্ছে তোমার একটা হাইড্রোকার্বন যৌগ। আর মিথেন থেকে উৎপন্ন একটা যৌগ আছে, একদম সিম্পল যৌগ হইতে পারে, যেমন CCl4। CCl4 এই যৌগটা কিন্তু কোত্থেকে তৈরি হয়? মিথেন থেকে তৈরি হয়। তো বেসিক্যালি রসায়নবিদ্যার যে শাখায় এই হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক, অর্থাৎ হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যৌগ নিয়ে আলোচনা করা হবে, তাকে আমরা বলবো জৈব রসায়ন। একটা জিনিস তুমি লক্ষ্য করতেছো কি না, সেটা হচ্ছে এই যে এইখানেও দেখো কার্বন আছে, এই জায়গাতেও দেখো তুমি কার্বন আছে। তার মানে জৈব যৌগ হওয়ার জন্য কার্বন থাকাটা মাস্ট। জৈব যৌগ হওয়ার জন্য কার্বন থাকাটা মাস্ট। কার্বন না থাকলে সেটা জৈব যৌগ হবে না। আবার কার্বন থাকলে যে জৈব যৌগ তাও না। ঠিক আছে, জাস্ট এমনি এটুকু শিওর, কোনো একটা যৌগ যদি জৈব যৌগ হয় তার মধ্যে মাস্ট বি কার্বন থাকবে। সেখানে হাইড্রোজেন থাকতেও পারে, নাও পারে। যদি হাইড্রোজেন থাকে সেটাকে তো আমরা হাইড্রোকার্বন বলবো। আর হাইড্রোজেন না থাকলে, যেমন এটার মধ্যে দেখো হাইড্রোজেন নাই, বাট এটা জৈব যৌগ, তাহলে আমরা বলবো হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যৌগ সেটা। ঠিক আছে, তার মানে এখানে দেখো বলতেছে কি, যে আমাদের জৈব যৌগের ডেফিনেশন কি বলছে? জৈব যৌগ বলতে হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন অথবা হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহকে বোঝায়। তাহলে যদি জৈব যৌগ বলে, সে হয় হাইড্রোকার্বন হবে, নাহলে হাইড্রোকার্বন থেকে উৎপন্ন জাতক হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন জৈব যৌগের সংখ্যা যদি আমরা দেখতে চাই, জৈব যৌগের সংখ্যা হচ্ছে প্রায় 80 লক্ষেরও অধিক। জৈব যৌগের সংখ্যা কত বলতো? 80 লক্ষেরও অধিক। তাহলে আমরা এখান থেকে কয়েকটা পয়েন্ট শিখলাম।
কি কি পয়েন্ট শিখলাম? যে জৈব যৌগ হইতে গেলে সে জৈব যৌগটাকে হয় হাইড্রোকার্বন হইতে হবে, নাহলে হাইড্রোকার্বনের জাতক হইতে হবে, অর্থাৎ হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যৌগ হইতে হবে। আর জৈব যৌগের সংখ্যা কত বলো তো? 80 লক্ষেরও অধিক। আরেকটা জিনিস যেটা আমি তোমাকে বললাম সেটা হচ্ছে আমাদের জৈব যৌগেতে কার্বন থাকাটা মাস্ট। কার্বন মাস্ট বি থাকতে হবে। কার্বন কার্বন না হইলে সেটা জৈব যৌগ হবে না। কার্বনের সাথে আরও 6টা মৌল যুক্ত হয়ে জৈব যৌগ তৈরি হতে পারে। কি কি মৌলগুলো হইতে পারে? সেগুলা হাইড্রোজেন থাকতে পারে কার্বনের সাথে, কার্বনের সাথে হ্যালোজেন থাকতে পারে, কার্বনের সাথে অক্সিজেন থাকতে পারে, কার্বনের সাথে নাইট্রোজেন থাকতে পারে, কার্বনের সাথে সালফার থাকতে পারে, কার্বনের সাথে তোমার হচ্ছে ফসফরাস থাকতে পারে। অর্থাৎ কার্বনের সাথে আরও কয়জন যুক্ত হতে পারে বলো তো? কার্বনের সাথে আরও তোমার এখানে কিন্তু আরও 6জন যুক্ত হতে পারে। ক্লিয়ার? আশা করি দেখো এতটুকু এখানে বুঝতে পারছো কিনা। এই যে কার্বন তো থাকতে হবে, এর সাথে আরও 6জন যুক্ত হইতে পারে। কারা কারা? হাইড্রোজেন, হ্যালোজেন, অক্সিজেন, তারপর তোমার নাইট্রোজেন, সালফার এবং তোমার ফসফরাস। কীভাবে মনে রাখবে? একটা ওয়ার্ড দ্বারা তুমি মনে রাখতে পারো। এই যে এই ছয়টাকে তুমি কীভাবে মনে রাখবে? একটা ওয়ার্ড দ্বারা মনে রাখতে পারো। সেই ওয়ার্ডটা হচ্ছে নাইস চপস। কি মনে রাখতে পারো? নাইস চপস। যে তোমাকে কোয়েশ্চন করবে কার্বনের সাথে নির্মের কোন মৌলটি যুক্ত হয়ে জৈব যৌগ তৈরি করতে পারে? হাইড্রোজেন হইতে পারে, হ্যালোজেন হইতে পারে, অক্সিজেন হইতে পারে, নাইট্রোজেন হইতে পারে, সালফার হইতে পারে, ফসফরাস হইতে পারে। এই 6টাকে তুমি কিভাবে মনে রাখবা? নাইস চপসের মাধ্যমে। যেখানে আমাদের এন দ্বারা কি বোঝানো হচ্ছে? এন দ্বারা বোঝানো হচ্ছে আমাদের নাইট্রোজেন। আমাদের এখানে তোমার হচ্ছে এইচ দ্বারা কি বোঝানো হচ্ছে? এইচ দ্বারা বোঝানো হচ্ছে হাইড্রোজেন আর হ্যালোজেন। এইচ দ্বারা হাইড্রোজেন আর হ্যালোজেন বোঝানো হচ্ছে। তারপরে ও দ্বারা অক্সিজেন বোঝানো হচ্ছে, পি দ্বারা ফসফরাস বোঝানো হচ্ছে, এস দ্বারা সালফার বোঝানো হচ্ছে। এই যে দেখো 1 2 3 4 5 6, তাহলে এই কার্বনের সাথে এই 6জনের যে কোনো একজন যুক্ত হইতে পারে, যে কোনো দুইজন যুক্ত হইতে পারে, এরা মিলিত হয়ে আমার জৈব যৌগ গঠন করবে। দেখো এই জিনিসটা বুঝতে পারছো কিনা? এখান থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসে, জিজ্ঞেস করে যে কার্বনের সাথে নির্মের কোনটি যুক্ত হয়ে জৈব যৌগ তৈরি হয়। তাহলে আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। ঠিক আছে? আচ্ছা, তারপরে যে এই চার্টটা এখন তুলতে হবে না, জাস্ট দেখতে থাকো এবং এই ওয়ার্ড আমি তো পিডিএফ দিয়ে দিব সাথে সাথে, মানে 10 মিনিটের মধ্যে, তখন তুমি এখান থেকে তুলে ফেলিও। এখন তোমার তোলার দরকার নেই, এখন আমার জাস্ট কথাগুলো শুনো তুমি, তাহলে দেখবে তোমার জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত আশা করি আমাদের কোনো সমস্যা নাই। এখন একটা জিনিস আমি তোমাকে বলবো, সেটা হচ্ছে সব জৈব যৌগে কার্বনের যোজনী কত বলো তো? কার্বনের যোজনী হচ্ছে 4। এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট, যে সব জৈব যৌগে কার্বনের যোজনী হচ্ছে 4। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে প্রত্যেকটা জৈব যৌগে কার্বনের 4টা করে বন্ড থাকবে। প্রত্যেকটা জৈব যৌগের কার্বনে কয়টা করে বন্ড থাকবে? 4টা করে। এই যে বন্ডগুলো সব সিঙ্গেল বন্ড হইতে পারে, ডাবল বন্ড, ট্রিপল বন্ড মিলাই হইতে পারে, মানে এরকমও হইতে পারে, আবার এরকমও হইতে পারে। কিন্তু দেখো এখানেও 1 2 3 4, এখানেও 1 2 3 4, এখানেও 1 2 3 4। তাহলে প্রত্যেকটা কার্বনে 4টা করে বন্ড থাকবে। সিঙ্গেল বন্ড আকারে থাকতে পারে, ডাবল বন্ড আকারে থাকতে পারে, ট্রিপল বন্ড আকারে থাকতে পারে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে কার্বনের মাস্ট বি সেখানে কয়টা বন্ড থাকবে? 4টা বন্ড থাকবে। এজন্য যদি জিজ্ঞেস করে যে জৈব যৌগে কার্বনের যোজনী কত, তাহলে তোমার আনসার হবে 1 বাক্যে 4। তাহলে এই পৃষ্ঠা থেকে আমরা কি কি শিখলাম? এই পৃষ্ঠা থেকে আমরা শিখলাম প্রথমে আমাদের জৈব যৌগ বলতে আমরা 2 ধরনের যৌগকে বুঝে থাকি, হয় সেটা হাইড্রোকার্বন হবে, নাহলে হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক হবে। সেকেন্ড কথা কি শিখলাম? যে কার্বনের সাথে আর কারা কারা যুক্ত হয়ে জৈব যৌগ তৈরি হতে পারে? কার্বনের সাথে নাইস চপস, অর্থাৎ নাইট্রোজেন, হাইড্রোজেন, হ্যালোজেন, তারপরে তোমার হচ্ছে অক্সিজেন, ফসফরাস, সালফার, এরা যুক্ত হয়ে তোমার কি হতে পারে বলো তো? জৈব যৌগ তৈরি হতে পারে। আর সব জৈব যৌগে কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী হচ্ছে 4। দেখো ভাই, এই পৃষ্ঠাটা যদি বুঝে থাকো, তুমি আমাকে একটু ওয়াই ওয়াই জানাও, তাহলে আমি বুঝবো তুমি এই পৃষ্ঠাটা ভালো করে বুঝতে পারছো। যদি এই পৃষ্ঠা তোমার বোঝা হয়ে থাকে আমাকে একটু কমেন্টে জানাও। যারা ফেসবুকে দেখতেছো তারা তো জানাবাই, আর যারা ওয়েবে দেখতেছো তারাও একটু জানাও। গুড, আশা করি সবাই জিনিসটা এখানে বুঝতে পারছো। তো এগুলো কিন্তু তোলার দরকার নাই, এগুলো তুমি পরে তুলে নিও। ঠিক আছে? চলো আমরা তো আমাদের নেক্সট আলোচনায় যাই আসো। নেক্সট আলোচনা যেটা, সেটা হচ্ছে কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনাটা, পরীক্ষা এমসিকিউতে আসে, জিজ্ঞেস করবে এদের মধ্যে কার্বন আছে। আমি বলছিলাম না একটা জিনিস, জৈব যৌগ হওয়ার জন্য তার মধ্যে মাস্ট বি কি থাকা লাগবে? তার মধ্যে মাস্ট বি কার্বন থাকা লাগবে। আর কার্বন থাকলেই যে জৈব যৌগ তা কিন্তু না, হয় সেটাকে হাইড্রোকার্বন হইতে হবে, নাহলে হাইড্রোকার্বনের জাতক হইতে হবে। যেমন দেখো এই যৌগটার মধ্যে কিন্তু কার্বন আছে, কার্বন থাকার পরও এটাকে আমরা কি বলতে পারবো না? জৈব যৌগ বলতে পারবো না। কেন? কারণ এটা তো হাইড্রোকার্বন না, আবার এটা হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়নি। এরকম তার মানে যে ধাতব সায়ানাইড যারা, তারা কিন্তু জৈব যৌগ হবে না। আবার কার্বনের অক্সাইডগুলো, এগুলোও জৈব যৌগ হবে না।
ধাতব কার্বাইড এটাও জৈব যৌগ হবে না, ধাতব কার্বনিল এগুলোও হবে না, কার্বনিক অ্যাসিড এবং লবণ সমূহ এগুলোও কিন্তু জৈব যৌগ হবে না। তাইলে এগুলো হচ্ছে এমন যৌগ যাদের মধ্যে কার্বন আছে, বাট কার্বন থাকার পরেও এরা জৈব যৌগ না। তাই এদের উদাহরণগুলো অনেক বেশি শিখে রাখতে হবে। জিজ্ঞেস করবে নিচের কোন যৌগটির জৈব যৌগ না। বুঝতে পারছো? ভাই বুঝলাম না, কোনটা বুঝেন না আমাকে একটু জানান। যে এদের মধ্যে দেখেন এই যে ক্যাসিয়ান, ক্যাসিয়ান কি হাইড্রোকার্বন? ক্যাসিয়ান হাইড্রোকার্বন না। হাইড্রোকার্বন হওয়ার জন্য কার্বন এবং হাইড্রোজেন দুটোটা থাকতে হবে। ক্যাসিয়ান হাইড্রোকার্বন না। ক্যাসিয়ান কি হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়? না, ক্যাসিয়ান হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয় না। কেন জৈব যৌগ নয়? কারণ একে তো এরা হাইড্রোকার্বন না, আর এরা হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয় না। জৈব যৌগ হওয়ার জন্য হয় হাইড্রোকার্বন হইতে হবে, না হয় হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হইতে হবে। বাট এরা নেইদার হাইড্রোকার্বন আর নর হাইড্রোকার্বন থেকে উৎপন্ন, তাই এদেরকে আমরা জৈব যৌগ বলবো না। তাই এদেরকে একটু ঠাড়া মুখস্থ রাখতে হবে যে এগুলা পরীক্ষায় আসে, ঠিক আছে? এই যৌগগুলোকে একটু চিনে রাখেন। এই যৌগগুলো কি চিনা গেছে? বুঝবো কিভাবে যে এটা হবে না? এই উদাহরণগুলোর বাইরে পরীক্ষায় একটাও আসবে না। তাই এটা কিভাবে বুঝবেন সেটা যখন আরও জৈব যৌগ আরও যখন আমরা এক্সপার্ট হবো তখন আমরা বুঝতে পারবো। এখন আমি এক পক্ষে বললে আপনি বুঝবেন না, জাস্ট এতটুকু জেনে রাখি পরীক্ষার রেসপেক্টে। সামনে আমরা বুঝতে পারবো কোনটা জৈব যৌগ হবে, কোনটা জৈব যৌগ হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন একটু ধৈর্য ধরে আমরা শিখে রাখি। এখন আমরা একদম, আমি ধরে নিচ্ছি যে একদম আপনারা এখনো জিরো পর্যায়ে আছেন এই জন্য। আচ্ছা ভাই, কেমনে বুঝবো? এই যে এইগুলাই জাস্ট পরীক্ষায় ঘুরে ফিরে আসে, এগুলো একটু মনে রাখবেন। কেমনে বুঝবেন? ওই যে যদি হাইড্রোকার্বন হয় তাহলে সেটা হচ্ছে যে জৈব যৌগ হবে, ঠিক আছে? জাস্ট একটু জেনে আমরা জেনে এই তথ্যটা জেনে রাখি। এই ছকটা কি বোঝা গেছে ভাই? এই ছকটা তো একটু মুখস্থ টাইপের জিনিস। যদি এই ছকটা একটু আমাকে বুঝে থাকেন আমাকে ওয়াই ওয়াই লিখিন একটু করে। হ্যাঁ, এটা একটু মুখস্থ করতে হবে, এটা একটু মুখস্থ করতে হবে। গুড, চলেন আমরা তাহলে নেক্সটে যাই। আসেন, গুড, চলেন নেক্সটে যাই। নেক্সটে এই জিনিসটা থেকে পরীক্ষায় এমসিকিউ আসেই। যারা মেডিকেল পরীক্ষার্থী আছেন, ভার্সিটি পরীক্ষার্থী আছেন, এইচএসসি পরীক্ষার্থী আছেন, এই জিনিসটা থেকে কোয়েশ্চেন আসে। কি কি থেকে কোয়েশ্চেন আসে? জৈব যৌগ নামটার প্রবর্তককে? বার্জেলিয়াস 1807 সালে এই নামটা দিয়েছেন। প্রাণশক্তি মতবাদের জনককে? বার্জেলিয়াস 1815 সাল। ভাই প্রাণশক্তি মতবাদ এখন আমরা পড়ি নেই, সামনে পড়বো। বেঞ্জিনের সরবুজ কাঠামো, বেঞ্জিনের কাঠামোটা কি একটু করে জটিল না? একটু সরবুজ আকৃতির, সবাই মনে একটু চিনি আমরা 9-10 থেকে। বেঞ্জিন দেখতে কীরকম হয়? বেঞ্জিন দেখতে এরকম সরবুজ আকৃতির হয় না? এরকম সরবুজ আকৃতির হয় না বেঞ্জিন দেখতে অনেকটা? তো এটার কাঠামোটা কে দিছেন? এরকম কাঠামো অগাস্ট কেকুল দিছেন। আর আরেকটা জিনিস, জৈব রসায়নের জনককে? জৈব রসায়নের জনক হচ্ছে ফ্রেডরিক উইলার। এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জৈব রসায়নের জনকেরটা, ফ্রেডরিক উইলার। সবচেয়ে ইম্পর্টেন্ট কে? জৈব রসায়নের জনকেরটা ফ্রেডরিক উইলার। কেন ওনাকে জৈব রসায়নের জনক বলা হচ্ছে আমরা সব আস্তে আস্তে দেখবো। বাট এই চারটা জিনিস এমসিকিউতে আসে, তাই একটু করে আমরা দেখে রাখবো। দেখেন তো এই চারটা জিনিস কি বোঝা গেছে? ইয়ারও মনে রাখতে হবে, হ্যাঁ ইয়ারটাও এখানে মনে রাখতে হবে। অল্প কয়েকটা আছে তো মাত্র, অল্প কয়েকটা আছে, ইয়ারগুলো একটু মনে রাখতে হবে। দেখেন এই জিনিসটা এখানে বোঝা গেছে কিনা। যদি বুঝে থাকেন আমাকে একটু বাই বাই জানেন, এই পৃষ্ঠাটা যদি বুঝে থাকেন গুড। চলেন আমরা তাহলে নেক্সটে যাই। আসেন নেক্সটে। এইটা হচ্ছে যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এতক্ষণ আমি যা যা বলছি সবগুলোকে এখন এখানে একসাথে নোট ডাউন করে দেওয়া হয়েছে। কি কি? চলেন আমি আপনাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখেন, এগুলার বাইরে পরীক্ষায় আসবে না। সো এগুলাই আপনাকে ঘুরাই ফেরাই পড়তে হবে এবং এগুলাকে আমি বুঝাবো, এগুলো দিয়ে আমি আপনাকে কনসেপ্টটা বোঝাচ্ছি। দেখেন, প্রথম বক্সে এমন কিছু জৈব যৌগ দিছে যাদের মধ্যে হাইড্রোজেন নাই। তাহলে এরা কি? হাইড্রোজেনবিহীন জৈব যৌগ। খেয়াল করেন কথাটা, এরা কি? হাইড্রোজেনবিহীন জৈব যৌগ। অর্থাৎ এদের মধ্যে হাইড্রোজেন নাই, না থাকার পরও এরা জৈব যৌগ। কেন? কারণ এরা হাইড্রোকার্বন থেকে উদ্ভূত। এরা হাইড্রোকার্বন থেকে উদ্ভূত, মানে হাইড্রোকার্বন থেকে দেখে তৈরি করা যায়। আমার কথাগুলো বুঝতেছেন কিনা? এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে দেখেন এক জায়গাতেও কিন্তু হাইড্রোজেন নাই। হাইড্রোজেন না থাকার পরেও তাদেরকে আমরা কি বলতেছি? জৈব যৌগ বলতেছি। কেন? কারণ এইগুলাকে হাইড্রোকার্বন থেকে তৈরি করা যায়। ভাই উদাহরণগুলো একটু কঠিন মনে হচ্ছে, একটু সহজে উপরে লিখে দেন আমাকে। যেমন প্রথম উদাহরণ হচ্ছে CCl3NO2। এটাকে বলা হয় ক্লোরোপিক্রিন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হবে ক্লোরোপিক্রিন। ভাই এটার নাম এরকম কেন? এটা হচ্ছে বাণিজ্যিক নাম, ক্লোরোপিক্রিন। CCl3NO2 এগুলো হচ্ছে কি? ক্লোরোপিক্রিন। এটা হচ্ছে এটার বাণিজ্যিক নাম। ঘুমের ওষুধ তৈরি করার জন্য ক্লোরোপিক্রিনকে ব্যবহার করা হয়, ঠিক আছে? এই নাম্বারগুলো কি ইন্ডিকেট করে সব বলতেছি আস্তে আস্তে। সেকেন্ড উদাহরণ COCl2। এটাকে বলা হয় ফসজিন গ্যাস। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফসজিন গ্যাস। এটাকে বলা হয় ফসজিন গ্যাস, যেটা হচ্ছে একটা মরণঘাতী গ্যাস।
এই গ্যাসটা যদি কারো নাকে যায় তাহলে কিছু সময়ের মধ্যেই সে মারা যাবে, ফসজিন গ্যাসটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে সিএফসি, সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন 11, তারপরে আছে সিএফসি 12, তারপর আছে সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন 114, তারপর আছে আপনার এখানে সিএফসি 112, ওটা লিখতেছি না এখানে, আচ্ছা যাই হোক লিখে দিয়ে আসেন সিএফসি 112। পরিবেশ রসায়ন কারা কারা পড়ছেন আমাকে একটু জানাবেন, কারা কারা পরিবেশ রসায়ন পড়ছেন? 11, 12 এগুলো সব বলতেছি, কারা কারা পরিবেশ রসায়ন পড়ছেন জানাবেন। ওকে, পরিবেশ রসায়নে আপনাদেরকে সিএফসি সংকেত পড়ানো হয়েছে না, যে ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি কি সংকেত পড়ানো হয়েছে? ক্লোরোফ্লোরোকার্বন, এটা পড়ানো হয়েছে সিএফসি সংকেত। হ্যাঁ, তো সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। আর এই এই যে ডিজিটটা আছে না 11, এটার সাথে 90 যোগ করার মাধ্যমে আমরা সিএফসি সংকেত বের করতে পারি। এটার সাথে কত যোগ করার মাধ্যমে? 90 যোগ করার মাধ্যমে আমরা সিএফসি সংকেত বের করতে পারি। এই সিএফসি সংখ্যাটা এরকম কেন হয়েছে? 11, 12, 114 গুলা পরিবেশ রসায়নে পড়ে আসার কথা, আমরা এখানে আর পড়াচ্ছি না। জাস্ট এতটুকু জেনে রাখেন, এই যে 11-র সাথে আমরা 90 যোগ করার মাধ্যমে সিএফসি সংকেতগুলো আমরা বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা, একটু করে দেখাই দিই, যেহেতু অনেকের কাছে নতুন, অনেকেই পড়ছেন অনেকেই পড়েন না, আমি দেখাই দিই একটু করে। যেমন সিএফসির পূর্ণরূপ হচ্ছে আপনার, সিএফসি যদি আপনি লিখেন এটার পূর্ণরূপ হচ্ছে ফ্লোরো কার্বন। ধরেন তার মানে কি, সিএফসির মধ্যে ক্লোরিন থাকবে মাস্ট, ফ্লোরিন থাকবে মাস্ট, কার্বন থাকবে মাস্ট। এখন ধরেন আপনি এখানে লিখছেন সিএফসি 11, এটার সংকেত কিভাবে বের করতে হয় জানেন? এটার সংকেত বের করার সিস্টেম হচ্ছে এই 11-র সাথে 90 যোগ করতে হয়। এটা কিন্তু পরিবেশ রসায়নের পড়া, আসবে 101। কত আসছে? 101 আসছে। তাহলে এই 101-এর মধ্যে 1 যেটা আছে এটা নির্দেশ করতেছে কার্বন সংখ্যা, 0টা নির্দেশ করে হাইড্রোজেন সংখ্যা, আর এই 1 নির্দেশ করে ফ্লোরিন সংখ্যা, ঠিক আছে। এই যে দেখেন 11 যোগ 90 যোগ করবো 101, এই 1 নির্দেশ করে কার্বন সংখ্যা, 0 নির্দেশ করে হাইড্রোজেন সংখ্যা, তারপরে 1 নির্দেশ করে ফ্লোরিন সংখ্যা। তাহলে সিএফসি 11-তে কার্বন কয়টা আছে? কার্বন আছে একটা। হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন আছে 0 সংখ্যক। ফ্লোরিন কয়টা আছে? ফ্লোরিন আছে একটা। তাহলে এইভাবে ডিজিটগুলোর মাধ্যমে আপনি এই ডিজিটগুলো দ্বারা এই সিএফসির সংকেতটা বের করা যায়। তাহলে এই ডিজিটগুলো কি নির্দেশ করে? সিএফসির সংকেতটা কীরকম হবে সেটা নির্দেশ করে। ডিজিটগুলো সম্পর্কে বোঝা গেছে? ডিজিটগুলো সম্পর্কে বোঝা গেছে? এগুলো নিয়ে আমি পরিবেশ রসায়নেও পড়াইছি, আবার তারপর হচ্ছে আপনার তো এই রাসায়নিক পরিবর্তনও পড়াইছি। একটু দেখিয়ে আসিয়েন তাহলে, যদি বিস্তারিত জানতে ইচ্ছা করে। আশা করি ডিজিটগুলো সম্পর্কে বুঝতে পারছেন। আচ্ছা, ডিজিটগুলো ভুলে যান, ডিজিটগুলো যদি আপনার মনে এখন কনফিউশন আসে ভুলে যান, এখন আপনি জৈব যৌগ করতেছেন, এখন আর ওখানে যাওয়ার দরকার নাই। জাস্ট উদাহরণগুলো মনে রাখেন। CCl3NO2, এর মধ্যে হাইড্রোজেন নাই, হাইড্রোজেন না থাকার পরেও এটাকে জৈব যৌগ বলা হবে। COCl2, এর মধ্যে হাইড্রোজেন নাই, তারপরে এটাকে জৈব যৌগ বলা হবে। CFC যে যৌগগুলো আছে, ক্লোরোফ্লোরোকার্বন, এগুলোর মধ্যেও হাইড্রোজেন নাই, তাই এটাকেও হাইড্রোজেন না থাকার পরেও জৈব যৌগ বলা হবে। আর একটা লাস্টে আছে কোনটা? CCl4। CCl4 হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, এটার নাম হচ্ছে কি? কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড। এটাকেও, এর মধ্যেও হাইড্রোজেন নাই, তারপরও এটাকে জৈব যৌগ বলা হবে। এতটুকু বোঝা গেছে কিনা দেখেন তো, আমাকে জানান তো একটু করে, এতটুকু বোঝা গেছে কিনা। আগের স্লাইডটা দেখাবো? এই যে আগের স্লাইড দেখাইছি, ওকে। আচ্ছা, এখন একটা জিনিস আপনাকে দেখাই আসেন। অনেকের মনে এটা কনফিউশন যে ভাই CCl4-কে আপনি প্রমাণ করে দেখান যে CCl4 হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়। আপনি প্রমাণ করে দেখান CCl4টা হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়। হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হলেই সেটাকে আমরা জৈব যৌগ বলি। আপনি এটা প্রমাণ করে দেখান যে এটা যে জৈব যৌগ, এটা আপনি প্রমাণ করে দেখান। এর মধ্যে তো হাইড্রোকার্বন নাই, তারপরে এটাকে আপনি জৈব যৌগ বলতেছেন কেন? কারণ এটা হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়। এটা যে হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয় এটা প্রমাণ করে দেখান। এটার জন্য একটা গুরুত্বপূর্ণ রিয়াকশন আছে। এই জিনিসটা আপাতত তোলার দরকার নেই, পরে তো আপনি PDF দিয়ে থেকেই তুলবেন। আমি চলুন একটু প্রমাণ করে দেখাই আসেন। সে প্রমাণে আমরা কি দেখাবো? ধরেন আপনি যদি এখানে মিথেনকে নেন, CH4-কে নেন, আর এর সাথে যদি একটা ক্লোরিনকে বিক্রিয়া করান, Cl2-কে, কার উপস্থিতিতে? সূর্যের আলোর উপস্থিতিতে। কার উপস্থিতিতে? সূর্যের আলোর উপস্থিতিতে। এখানে আমি সূর্যের আলোকে রাখবো, এই জায়গায় আমি সূর্যের আলোকে রাখবো, সূর্যের আলোকে রাখবো। তাহলে কি হবে ঘটনা এখানে দেখো, খেয়াল করো। সেটা হচ্ছে, আচ্ছা দেখো তো, এই Cl2-কে, এই ক্লোরিনটাকে আমি কিভাবে লিখতে পারি? যে Cl আর সিঙ্গেল বন্ড Cl আকারে। কারো আপত্তি আছে কোনো?
সিএল টুকে যদি এভাবে লিখি, কারো কোনো আপত্তি আছে সিএল টুকে এভাবে লিখলে? আপত্তি থাকার কথা না। সিএল টুকে জাস্ট আমি সিএল আকারে লিখছি। আর CH4 কে আমি যদি এভাবে লিখতাম যে CH3 আর একটা সিঙ্গেল হাইড্রোজেন এখানে বের করা, তাহলে কারো আপত্তি আছে? এই যে CH4 যেটা ছিল, CH4 সেটাকে আমরা এভাবে লিখছি CH3 আর একটা হাইড্রোজেনকে এভাবে বের করে লিখছি। কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি থাকার কথা না, তাই না? তাহলে এখন যে ঘটনাটা ঘটবে এখানে, যদি এরকম হয়, তখন দেখা যাবে এইখানকার যে হাইড্রোজেনটা সেটা একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে গেছে। যুক্ত হয়ে কি তৈরি করবে? এখানে যুক্ত হয়ে HCl তৈরি করবে। করলো, করার পরে এই যে এখানে একটা হাত খালি দিছে না, আর এখানে একটা হাত খালি দিছে না, তার এরও তার কারোর সাথে যুক্ত হওয়া দরকার, এরও কারোর সাথে যুক্ত হওয়া দরকার। তখন যে ঘটনা ঘটবে এখানে, সিএলটা তখন হাইড্রোজেনের জায়গায় এসে বসে যাবে। তখন এখানে হবে CH3Cl উৎপন্ন হবে। দেখেন এই জিনিসটা বুঝতে পারছে কিনা? এখানে কি উৎপন্ন হবে? CH3Cl উৎপন্ন হবে, কারণ এইখান থেকে হাইড্রোজেন সরে গেছে, এই জায়গায় তাহলে ক্লোরিনটা এসে বসবে, এই ক্লোরিনটা এসে বসবে, বসলো। তো এটা না একটা চেইন রিয়াকশন, এটা একটা কি রিয়াকশন? এটা চেইন রিয়াকশন। চেইন রিয়াকশন মানে কি? এটা যতক্ষণ হাইড্রোজেন থাকবে ততক্ষণ রিয়াকশন চলতে থাকবে। এটা হচ্ছে একটা চেইন রিয়াকশন, অর্থাৎ এটা যতক্ষণ হাইড্রোজেন থাকবে ততক্ষণ রিয়াকশন চলতে থাকবে। তাহলে এর পরের মুহূর্তে কি হবে? এখানে হাইড্রোজেন আছে না এই যৌগটার মধ্যে, এই যৌগটা আবার রিয়াকশন অংশগ্রহণ করবে। আচ্ছা, এই যে যৌগটা আছে CH3Cl, এটাকে কি এভাবে লেখা যায়? CH2Cl আর একটা H আকারে বের করে, এটাকে কি এভাবে লেখা যায়? এই যে এই যৌগটা কোনটা আসলে বলেন তো? এইটা। যেহেতু এর মধ্যে হাইড্রোজেন আছে, তাহলে এটা চেইন রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে। এই যৌগটাকে আমি এখানে লিখছি, জাস্ট CH3 কে এইভাবে একটু ভেঙে লিখছি। এভাবে লেখা যায় না? এভাবে তো লেখা যায়। আর সাথে সাথে এরা কি করবে তাহলে? কার সাথে বিক্রিয়া করবে? ওই যে সূর্যের আলোর উপস্থিতিতে এটার সাথে বিক্রিয়া করবে, এই রিয়াকশনটা দেখাবে। এই যে এই রিয়াকশনটা দেখাবে, দেখেন। তখন এখানে কি হবে বলেন তো? যে এখান থেকে একটা ক্লোরিন, এই ক্লোরিনটা এই হাইড্রোজেনের সাথে অ্যাড হবে, এবং অ্যাড হয়ে এখানে কি তৈরি করবে? এখানে এখানে HCl তৈরি করবে। আর এই জায়গায় তাহলে কি তৈরি হয়ে গেল? এখন এখানে CH2 আছে, আর এর সাথে এখন দুইটা ক্লোরিন আছে, Cl2 আছে। দেখেন তো এটাকে এভাবে লেখা যায় কিনা? CH2Cl2, এগুলো এসএসসিতে পড়ছিলেন আপনারা, এগুলো এসএসসিতে পড়ছিলেন, এই বিক্রিয়াটা এসএসসিতে পড়ছিলেন। এটার মধ্যেও তো হাইড্রোজেন আছে, তাহলে এখনো চেইন রিয়াকশন ঘটতে থাকবে। তাহলে চেইন রিয়াকশন ঘটতে, তাহলে এই CH2Cl2কে আমি কিভাবে লিখতে পারি? এই একটা CH, তারপর এখানে Cl2, তার মানে এখানে একটা ক্লোরিন থাকবে, এই জায়গায় একটা ক্লোরিন থাকবে, আর একটা হাইড্রোজেনকে আমি এখানে দেখালাম। ওই যে CH2Cl2, CH2, তাহলে দেখেন দুইটা হাইড্রোজেনকে জাস্ট আমি ভেঙে দেখাইছি, আর Cl2 এখানে আসি। আর পরবর্তীতে এখানে তাহলে এটার সাথে চেইন রিয়াকশন করতে থাকবে, এটার সাথে এখানে চেইন রিয়াকশন করতে থাকবে। তাহলে তখন আবার কি হবে বলেন? যে সেকেন্ড যৌগ থেকে ক্লোরিনটা এর সাথে যুক্ত হবে, এর সাথে। তো যুক্ত হয়ে এখানে কি তৈরি করলো? যুক্ত হয়ে এখানে তৈরি করবে আবার HCl তৈরি করবে, আর এখানে তৈরি করবে কি? CHCl3, CHCl3 তৈরি করছে, ঠিক আছে? CHCl3 তৈরি করছে। এখানের মধ্যে আবার হাইড্রোজেন আছে, এটা হচ্ছে ক্লোরোফর্মের সংকেত, এটা হচ্ছে ক্লোরোফর্মের সংকেত। তাহলে এখন আবার হাইড্রোজেন আছে, আবার চেইন রিঅ্যাকশন হবে। তাহলে সেটাকে আমি কিভাবে লিখতে পারি? এখানে হচ্ছে CCl3, তো তাহলে একটা কার্বনের সাথে এখানে তিনটা ক্লোরিন, একটা কার্বনের সাথে এখানে তিনটা ক্লোরিন, CCl3 যেহেতু, আর এখানে একটা হাইড্রোজেন। আর এর সাথে তখন আবার এই রিয়াকশনটা করতে থাকবে, চেইন রিয়াকশনটা। তো চেইন রিয়াকশন ঘটে তাহলে কি হবে দেখো এখানে, এই যে তখন এই যে এখানকার এই সিএলটা এখানকার হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে তোমার এখানে কি তৈরি করবে? তোমার এখানে তৈরি করবে হচ্ছে আবার HCl তৈরি করবে। আর এই জায়গায় তখন কি হবে? এই সিএলটা এই সিএল এর এখানে বসে যাবে না হাইড্রোজেনের এখানে, তাহলে পুরো যৌগটা মিলে কি তৈরি হচ্ছে তখন? CCl4 তৈরি হচ্ছে, CCl4। তাহলে খেয়াল করে দেখো, এই যে CCl4টাকে আমি পাইছি এখানে, এইটাকে আমি কোত্থেকে উৎপন্ন করছি বলো তো? এই যে এখান থেকে। এখন এটা কি ছিল আমার? এটা ছিল কিন্তু হাইড্রোকার্বন। এটা ছিল কি? এটা ছিল আমার এখানে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। আর এখানে যে CCl4টা তৈরি হয়েছে, সেটা তাহলে কোত্থেকে তৈরি হয়েছে? আলটিমেটলি হাইড্রোকার্বন থেকে তৈরি হয়েছে না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? হাইড্রোকার্বন হতে উদ্ভূত জাতক। এটাকে আমরা বলতে পারি হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন হতে উদ্ভূত জাতক, উদ্ভূত উদ্ভূত জাতক। দেখো এই জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা? এটাকে আমরা বলতে পারি হাইড্রোকার্বন হতে উদ্ভূত জাতক। ক্লিয়ার? দেখো এই জন্য CCl4 যদিও হাইড্রোজেন নাই, বাট সেটা হাইড্রোকার্বন থেকে উদ্ভূত জাতক, তাই এটাকে আমরা বলে থাকি তোমার কি বলতো? এটাকে আমরা জৈব যৌগ বলবো। এটা কি মিথেন? হ্যাঁ, উপরেরটা হচ্ছে মিথেন,
উপরেরটা হচ্ছে মিথেন। আশা করি সবাই জিনিসটা আমরা এতটুকু বুঝতে পারছি। তাহলে এই রিয়াকশনটা ক্লিয়ার, এই রিয়াকশনটা ক্লিয়ার সবার? আমাকে যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে একটু বাই বাই জানিও। ওকে গুড। যারা ফেসবুকে দেখতেছে তারাও একটু জানিও। হ্যাঁ, ক্লোরোফর্ম কি হাইড্রোকার্বন? হ্যাঁ, ক্লোরোফর্মও হাইড্রোকার্বন, কারণ এখানের মধ্যে হাইড্রোজেন আছে আর কার্বন আছে। ওকে, চলো নেক্সটে যাই। নেক্সটে তোমার এখানে খেয়াল করার চেষ্টা করে দেখো, তাহলে আমরা এই উদাহরণগুলো ক্লিয়ার করলাম। এটা তো আমরা আগেই দেখে আসছি তাই না, যে কার্বন বিশিষ্ট অজৈব যৌগ, যদিও এদের মধ্যে কার্বন আছে তারপরে এরা জৈব যৌগ না, তো জৈব যৌগ না হলে সেটা কি হবে, এক বাক্যে অজৈব যৌগ হবে। এটা তো এই উদাহরণগুলো আমরা আগেই দেখছি যে এরা কার্বন বিশিষ্ট অজৈব যৌগ, যদিও এদের মধ্যে কার্বন আছে তারপরে তারা জৈব যৌগ না। এই উদাহরণগুলো মাথায় সেট করে রাখবেন, কারণ এগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা কি, এদের মধ্যে এটা NH4 হবে, এটা NH4 হবে, এটা হবে NH4। সবচেয়ে উদাহরণ ইম্পর্টেন্ট কেন বলতেছি, এদের মধ্যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে আবার কার্বনও আছে, বাট এরা হাইড্রোকার্বন না। এদের মধ্যে হাইড্রোজেন আছে আর কার্বনও আছে, বাট এরা হাইড্রোকার্বন না। কেন হাইড্রোকার্বন না বলতে পারবেন? কেন হাইড্রোকার্বন না এরা, বা হাইড্রোকার্বন জিনিসটা কি, কেন হাইড্রোকার্বন না বলতে পারবেন? এরা যদিও হাইড্রোজেনও আছে কার্বনও আছে, বাট এরা হাইড্রোকার্বন না। কারণ কি জানেন, হাইড্রোকার্বন হওয়ার জন্য কার্বন আর হাইড্রোজেনের মধ্যে বন্ড থাকতে হয়। কি হইতে হয়? হাইড্রোকার্বন হওয়ার জন্য কার্বন আর হাইড্রোজেনের মধ্যে বন্ড থাকতে হয়। তো এইখানে হাইড্রোজেন আর কার্বনের মধ্যে কোনো বন্ড নাই। এই হাইড্রোজেনগুলো কিন্তু নাইট্রোজেনের সাথে যুক্ত, হাইড্রোজেনগুলো নাইট্রোজেনের সাথে যুক্ত। তাই এখানে যদিও পুরা যৌগে হাইড্রোজেন আর কার্বন আছে, তারপরে এটাকে আমি হাইড্রোকার্বন বলতে পারবো না। কেন? কারণ এই হাইড্রোজেনটা কার্বনের সাথে নেই, এখানেও হাইড্রোজেনটা কার্বনের সাথে নাই, এই হাইড্রোজেনটা দেখবেন অক্সিজেনের সাথে, কার্বনের সাথে কিন্তু নাই। তাই এটাকে আমরা হাইড্রোকার্বন বলতে পারবো না। যেমন দেখেন এখানে কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড আছে, আছে, তাহলে হাইড্রোকার্বন। কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড আছে, আছে, হাইড্রোকার্বন। কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড থাকবে, কারণ দেখেন এই যে এই কার্বনের সাথে দেখেন হাইড্রোজেনের বন্ড আছে, তাই এটা হাইড্রোকার্বন। তাহলে এগুলো কেন হাইড্রোকার্বন না? যদিও এই যৌগটার মধ্যে কার্বন এবং হাইড্রোজেন দুটোটা আছে, তারপরে হাইড্রোকার্বন না কেন? কারণ এই যৌগগুলোর মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ড নাই। যদিও যৌগে কার্বন এবং হাইড্রোজেন উপস্থিত, বাট তারপরও কার্বন আর হাইড্রোজেনের মধ্যে বন্ড নাই, যার কারণে আমরা এটাকে হাইড্রোকার্বন বলতে পারবো না। তাই হাইড্রোকার্বন না হওয়ার কারণে এগুলো জৈব যৌগ নয়। তাহলে এই উদাহরণগুলো বুঝি নাই ভাইয়া, কোনটা বুঝেন নাই আমাকে বলেন, কোনটা বুঝেন নাই আমাকে বলেন। কোনটা বোঝেন নাই? এই যে আমি তো এটাই বুঝাচ্ছি যে আপনার হাইড্রোকার্বন হওয়ার জন্য, হাইড্রোকার্বন হওয়ার জন্য, হাইড্রোকার্বন হওয়ার জন্য কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ড থাকতে হবে সরাসরি। বাট এই যৌগটার মধ্যে দেখেন নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ড থাকবে NH4 এর মধ্যে, বাট হাইড্রোজেন আর কার্বনের বন্ড নেই। এগুলোর মধ্যেও হাইড্রোজেন আর কার্বনের বন্ড নেই, ঠিক আছে? এই কারণে এগুলো হাইড্রোকার্বন হবে না। বুঝতে পারছি আমরা? আশা করি ক্লিয়ার জিনিসটা। মানে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ড থাকবে না, অন্যগুলোর মধ্যে হাইড্রোজেনের সাথে বন্ড থাকবে, এটাই হচ্ছে কারণ। আশা করি সবাই বুঝতে পারছি এটা। হাইড্রোকার্বন হওয়ার জন্য কি শুধু কার্বন অথবা হাইড্রোজেনের বন্ড থাকলেই হবে? না, হাইড্রোকার্বন হওয়ার জন্য কার্বন হাইড্রোজেনের মধ্যে বন্ড থাকতে হবে। দেখেন এই পয়েন্টটা দেখেন, হাইড্রোকার্বন হওয়ার জন্য কার্বন হাইড্রোজেনের মধ্যে বন্ড থাকতে হবে, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে। তো এখানে দেখবেন কার্বন হাইড্রোজেনের কোনো বন্ড নাই এই উদাহরণগুলোর মধ্যে। আশা করি ক্লিয়ার, ঠিক আছে? জাস্ট এত ডিটেলসে যাওয়ার দরকার নাই, আমি তো আপনাকে ডিটেলসে বললাম যে কেন এরা হাইড্রোকার্বন হবে না। জাস্ট উদাহরণগুলো একটু মুখস্থ রাখেন, তাইলে হবে, ঠিক আছে? ওকে, চলো আমরা নেক্সট হয়ে আসেন। এরা কিন্তু জৈব যৌগ না, এরা কিন্তু জৈব যৌগ নয়, এটা খেয়াল রাখবো। এরাও জৈব যৌগ না, বাট এরা জৈব যৌগ। দেখেন এটা জৈব যৌগ, এটা জৈব যৌগের বক্স, বাট এটাও অজৈব যৌগ, মানে জৈব যৌগ না। আবার এরাও কিন্তু জৈব যৌগ না, এই ব্যাপারটা একটু আমরা লক্ষ্য রাখবো। আশা করি ক্লিয়ার। তাহলে চলো আমরা নেক্সটে যাই, আসো নেক্সটে যাই। নেক্সটে আমরা এখন আলোচনা করব ওই যে প্রাণশক্তি মতবাদ যেটা আছে না, সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথম কথা, 1807 সালে তোমার আমাদের যে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস আছে, উনি একটা মন্তব্য করছে।
উনি মন্তব্য করছে কি, উনি মন্তব্য করছে জৈব পদার্থগুলো আমরা পাই সজীব পদার্থ থেকে, মানে যে জৈব যৌগগুলো আছে সেগুলো আমরা কোত্থেকে পাই, সজীব পদার্থ থেকে পাই। সজীব পদার্থ কারা, উদ্ভিদ এবং প্রাণী। এবং এখন তুমি বলতে পারো আমাদের প্রাণী থেকে কী ধরনের যৌগ পাই আমরা, আমরা যখন মলমূত্র ত্যাগ করি বা আমরা যখন আমাদের স্যালাই বা থুতু আমরা যখন ত্যাগ করি তখন এখান থেকে বিভিন্ন যৌগ থাকে না, কেমিক্যাল থাকে না, এগুলাকে তিনি বলছেন জৈব যৌগ। অর্থাৎ আমাদের বার্জেলিয়াস বলছে সজীব পদার্থ থেকে কি পাওয়া যাবে, জৈব যৌগ পাওয়া যাবে। আর নির্জীব পদার্থ যেমন বিভিন্ন খনিজ শিলা, তারপরে তোমার পাহাড় পর্বত, নির্জীব পদার্থ থেকে কি পাওয়া যাবে বলো তো, অজৈব যৌগ পাওয়া যাবে। এই মন্তব্যটা কে করছে, এই মন্তব্যটা করছে হচ্ছে আমাদের বার্জেলিয়াস। তাহলে বার্জেলিয়াস কি বলছে, বার্জেলিয়াস বলছে তুমি কি পাবা, জৈব যৌগ যেগুলো আছে, জৈব যৌগ, জৈব যৌগের সোর্স কোনগুলা, জৈব যৌগের সোর্স হচ্ছে সজীব পদার্থ, জৈব যৌগের সোর্স হচ্ছে সজীব পদার্থ, পদার্থ। এখন সজীব পদার্থ বলতে আমরা কোন থেকে বুঝতেছি, ওই যে উদ্ভিদ এবং প্রাণী, উদ্ভিদ এবং প্রাণী এদেরকে বুঝতেছি, এরা হচ্ছে আমার জৈব যৌগ। তাহলে জৈব যৌগ পাবো আমরা সজীব পদার্থ থেকে। আর অন্যদিকে জৈব যৌগ পাবো হচ্ছে আমরা সজীব পদার্থ থেকে, অন্যদিকে আমরা অজৈব যৌগগুলো কোত্থেকে পাবো, আমরা অজৈব যৌগ, অজৈব যৌগ এদেরকে আমরা কোত্থেকে পাবো, নির্জীব পদার্থ থেকে, এদেরকে আমরা পাবো নির্জীব পদার্থ থেকে, নির্জীব, নির্জীব পদার্থ থেকে। এখন নির্জীব পদার্থ বলতে আমরা কোনটা বুঝতে পারি, ওই যে খনিজ শিলা এগুলা, ঠিক আছে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। এটাই জাস্ট 1808 সালে, 1808 সালে তোমার এটা বার্জেলিয়াস বলছেন, এতটুকু তো ক্লিয়ার। হ্যাঁ, ওকে, না এখন নোট করতে হবে না, পিডিএফ থেকে নোট করিয়েন। আচ্ছা, এটা প্রথমে তিনি মন্তব্য করছেন। এখন পরবর্তীতে তাকে প্রশ্ন করা হয়েছে, আচ্ছা ঠিক আছে তুমি বললা যে আমরা সজীব পদার্থ থেকে জৈব যৌগ পাই, এখন কোয়েশ্চন হচ্ছে এই সজীব পদার্থের মধ্যে জৈব যৌগগুলো কীভাবে তৈরি হয়, সজীব পদার্থের মধ্যে জৈব যৌগগুলো কীভাবে তৈরি হয়। দেখো ফার্স্টে তিনি 1808 সালে কি মন্তব্য করছেন, যে আমরা জৈব যৌগগুলোকে আমরা সজীব পদার্থ থেকে পাই। তো কোয়েশ্চন হচ্ছে এই সজীব পদার্থের মধ্যে জৈব যৌগ তৈরি হয় কিভাবে, সেটা নিয়ে তিনি একটা মতবাদ দিয়েছেন, যেটাকে আমরা বলে থাকি বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ। কি বলি, বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ। তিনি বলছেন কি এই সজীব পদার্থের মধ্যে জৈব যৌগগুলা একটা অদ্ভুত শক্তির মাধ্যমে তৈরি হয়, একটা অদ্ভুত রহস্যময় শক্তির মাধ্যমে তৈরি হয়। কি বলছে দেখো, যে 1815 সালে তিনি প্রস্তাব করছেন যে জৈব যৌগসমূহ সজীব উদ্ভিদ এবং প্রাণীদেহে এক রহস্যময় প্রাণশক্তির প্রভাবে তৈরি হয়। কিভাবে তৈরি হয়, এক রহস্যময় প্রাণশক্তির প্রভাবে তৈরি হয়। তিনি বলছেন জৈব যৌগকে কখনোই পরীক্ষাগারে তৈরি করা সম্ভব না, এর একটা রহস্যময় প্রাণশক্তির প্রভাবে তৈরি হয়। ঠিক আছে, তখনকার দিনে বিজ্ঞানীদের এত ধারণা ছিল না, তখন সবাই এই মতবাদটাকে গ্রহণ করছে। এই মতবাদটাকে ফেল মারাইছে কে, ফ্রেডরিক হুইলার। 1828 সালে সর্বপ্রথম তিনি ল্যাবরেটরিতে জৈব যৌগ তৈরি করছেন। দেখো প্রাণশক্তি মতবাদটা সবাই বুঝতে পারছো কিনা, প্রাণশক্তি মতবাদটা সবাই বুঝতে পারছো কিনা। প্রাণশক্তি মতবাদ তাহলে কি বলে তোমাকে, প্রাণশক্তি মতবাদ বলে এই যে জৈব যৌগগুলা আমাদের যে সজীব পদার্থে তৈরি হয় সেগুলো একটা অদ্ভুত, একটা রহস্যময় প্রাণশক্তির প্রভাবে তৈরি হয়। এটা কেন তৈরি হয় তিনি ব্যাখ্যা করতে পারেন না, সবাই তখন এই মতবাদটাকে মেনে নিছে। আর এটাকে কি বলা হয়, বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স আমাদের থিওরি নামে এটা পরিচিত। ক্লিয়ার। আচ্ছা, এখন এটাকে ভুল প্রমাণ করতে কে আসবে, এখন এটাকে ভুল প্রমাণ করতে আসবে হচ্ছে আমাদের এই যে আমাদের ফ্রেডরিক হুইলার। কি করছেন তিনি, জৈব যৌগের প্রথম বিক্রিয়া আবিষ্কার করছেন। ফ্রেডরিক হুইলার কি করছেন, জৈব যৌগের প্রথম বিক্রিয়া আবিষ্কার করছেন। আমি তোমারে বলি ফ্রেডরিক হুইলার কি কি করছে, আমি আগে রিয়াকশনের মাধ্যমে দেখাই, পরে এই কথাগুলো আমি তোমাকে বুঝাই দিব। আগে রিয়াকশনের মাধ্যমে দেখাই আসো। ফ্রেডরিক হুইলার কি করছে, ফ্রেডরিক হুইলার নিজেও জানতেন না তিনি যে জৈব যৌগ আবিষ্কার করবেন। ফ্রেডরিক হুইলার নিজেও জানতেন না তিনি যে পরীক্ষাগারে জৈব যৌগ আবিষ্কার করবেন, এটা আকস্মিকভাবে আবিষ্কার হয়ে গেছে। কেমনে আমি তোমার একটু বুঝাই বলি। দেখো ফ্রেডরিক হুইলার কি করছিলেন, তিনি অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়েছিলেন। তিনি কি নিয়েছিলেন, 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইডকে নিয়েছিলেন, অ্যামোনিয়াম ক্লোরাইডকে নিয়েছিলেন। নেওয়ার পরে তিনি এখানে এর সাথে লেড সায়ানাইডকে বিক্রিয়া করেছেন। কাকে, লেড সায়ানাইডকে বিক্রিয়া করেছেন। বিক্রিয়া করানোর ফলে এটাও অ্যাকুয়াস থাকবে। বিক্রিয়া করে তিনি দেখছেন এখানে উৎপন্ন হয়েছে অ্যামোনিয়াম সায়ানাইড। এখানে কি উৎপন্ন হয়েছে, 2 মোল অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হয়েছে। এখানে 2 মোল NH4 CNO তৈরি হয়েছে অ্যাকুয়াস। আর একই সাথে সাথে এখানে লেড ক্লোরাইড তৈরি হয়েছে। একই সাথে এখানে কি তৈরি হয়েছে, লেড ক্লোরাইড তৈরি হয়েছে সলিড অবস্থায়। তাহলে যৌগগুলো চলো আমি নাম লিখে দিয়ে আসো। তো এই যৌগটার নাম আমরা সবাই জানি, এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে আমাদের কি, অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড।
আর এটা কি, এটা হচ্ছে লেড সায়ানাইড, লেড সায়ানাইড। তাহলে আমাদের ফ্রেডরিক উইলার কি করছে, ফার্স্টে অ্যামোনিয়াম ক্লোরাইডকে লেড সায়ানাইডের সাথে বিক্রিয়া করাইছে, বিক্রিয়া করায় তিনি সেখানে অ্যামোনিয়াম সায়ানাইড উৎপন্ন করছেন। কি তৈরি করছেন, অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করছেন, এবং অ্যামোনিয়াম সায়ানাইড একটা জলীয় দ্রবণ তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে তিনি এরপর চিন্তা করছিলেন, আচ্ছা আমার কাছে যেখানে অ্যামোনিয়াম সায়ানাইডটা তৈরি হয়েছে, এই যে NH4 সিয়ানোটা তৈরি হয়েছে, এই যে কি তৈরি হয়েছে, NH4 সিয়ানোটা তৈরি হয়েছে, এটা অ্যাকুয়াস অবস্থায় আছে। তিনি মনে মনে চিন্তা করছিলেন, যদি এটাকে আমি বাষ্পীভূত করি, যদি এটাকে আমি কি করি, বাষ্পীভূত করি, যদি এটাকে আমি বাষ্পীভূত করি, তাহলে হয়তো কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হবে। তিনি মনে মনে চিন্তা করছিলেন এইটা। দেখেন, এই রিয়াকশনে কোনো সমস্যা নাই, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড আর লেড সায়ানাইড বিক্রিয়া করে অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হয়েছে, এই রিয়াকশনে কোনো সমস্যা নেই। বাট আমাদের ফ্রেডরিক উইলার কি চিন্তা করছিলেন, ওই যে অ্যামোনিয়াম সায়ানাইডটা তৈরি হয়েছে তাকে যদি আমি বাষ্পীভূত করি তাহলে কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড পাবেন বলে তিনি ধারণা করছিলেন। কিন্তু দেখা গেছে কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হওয়ার পরিবর্তে সেখানে ইউরিয়া তৈরি হয়ে গেছে। সেই জায়গায় কি তৈরি হয়ে গেছে, সেই জায়গায় ইউরিয়া তৈরি হয়ে গেছে। তিনি মনে করছিলেন কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড পাবেন, বাট কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড পাওয়ার পরিবর্তে, সাউন্ড শোনা যায় না, সাউন্ড শোনা যাচ্ছে না, না শোনা যাচ্ছে তো, শোনা যাচ্ছে, হ্যাঁ দেখো তো, তিনি কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড পাওয়ার পরিবর্তে কি পেয়ে গেছেন, ইউরিয়া পেয়ে গেছেন। আর ইউরিয়া হচ্ছে একটা জৈব যৌগ, ইউরিয়া হচ্ছে একটা জৈব যৌগ, বুঝতে পারছো, ইউরিয়া হচ্ছে একটা জৈব যৌগ। কারণ ইউরিয়াকে তুমি কার থেকে তৈরি করতে পারবা, হাইড্রোকার্বন থেকে তৈরি করতে পারবা। এটা হচ্ছে আমাদের ইউরিয়া, এটা হচ্ছে আমাদের ইউরিয়া। ইউরিয়া হচ্ছে একটা জৈব যৌগ। ঠিক আছে, কোত্থেকে পাইছি, এই অ্যামোনিয়াম সায়ানাইড থেকে পাইছি, আমরা এখানে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে পাইছি। দেখো এইটা হচ্ছে যে মেন কাহিনী। তাহলে আমি তোমাকে যদি সামারি করি, মানে এইভাবেই জৈব যৌগের প্রথম প্রথম যৌগটা উৎপন্ন হয়েছে। কীভাবে উৎপন্ন হয়েছে, তিনি ফার্স্ট ল্যাবরেটরিতে কী করছেন, তিনি ফার্স্ট ল্যাবরেটরিতে অ্যামোনিয়াম ক্লোরাইডকে নিয়েছিলেন এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কাষ্কিক বিক্রিয়া করেছেন, লেড সায়ানাইডের বিক্রিয়া করেছেন, দেখছেন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হয়েছে। তারপর তিনি তিনি মনে করছিলেন ওই অ্যামোনিয়াম সায়ানাইড যেটা তৈরি হয়েছে সেটাকে যদি আমি বাষ্পীভূত করি তাহলে কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড পাবো, এটা তিনি ধারণা করছিলেন। বাট তিনি তার ধারণায় তিনি ভুল ছিলেন। আর সেই ভুলের মাসুল কি, সেই ভুলের মাসুল হচ্ছে দেখছেন অ্যাকচুয়ালি ইউরিয়া তৈরি হয়েছে। আর সেই ভুলের মাসুল আমরা এখন দিচ্ছি জৈব যৌগের পরে। ঠিক আছে, উনি যদি এই রিয়াকশন না করাইতেন তাইলে জৈব যৌগ আবিষ্কার হইতো না, আর জৈব যৌগের নাম পড়া লাগতো না। তো সেই ভুলের মাসুলটা আপনারা এখন দিচ্ছেন, যে উনি এই এক্সপেরিমেন্টটা ভুল করার কারণে এখানে ইউরিয়া তৈরি হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এই ইউরিয়া তৈরির গল্প বা জৈব যৌগের প্রথম বিক্রিয়ার গল্পটা সবাই বুঝতে পারছেন কিনা। এটা কিন্তু ইচ্ছা করে তিনি তৈরি করেন না, এটা আকস্মিকভাবে তৈরি হয়েছে। হ্যাঁ, এটা এত কষ্ট করে পড়া লাগতো না, এটা কিন্তু তিনি ইচ্ছা করে আবিষ্কার করেন নাই, এটা তিনি ইচ্ছা করে আবিষ্কার করেন নাই, এটা আকস্মিকভাবে আবিষ্কার হয়েছে। তাহলে বিক্রিয়া তো আমরা ক্লিয়ার। তাহলে বিক্রিয়া যদি ক্লিয়ার হয়, এখন এই কথাগুলোকে আপনি পড়ে দেখেন, কথাগুলোকে আপনি এখন ইজিলি বুঝতে পারবেন। এখানে কিছু জিনিস ইম্পর্টেন্ট, সেটা কী কী ইম্পর্টেন্ট আমি দাগাই দিচ্ছি। যেমন 1828 সালে, কয় সালে, 1828 সালে জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক উইলার আকস্মিকভাবে অজৈব অ্যামোনিয়াম সায়ানাইড থেকে আকস্মিকভাবে অজৈব অ্যামোনিয়াম সায়ানাইড থেকে জৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানাইড থেকে জৈব যৌগ ইউরিয়া প্রস্তুত করে ফেলছেন। ঠিক আছে, এবং এই প্রস্তুত করার মাধ্যমে ওই যে আমাদের বার্জেলিয়াস একটা মন্তব্য করছিল পরীক্ষাগারে জৈব যৌগ তৈরি করা সম্ভব না, প্রাণশক্তি মতবাদ দিছিল, তার অসারতা প্রমাণ করছেন, সেটা যে ভুল সেটা প্রমাণ করছেন। তাহলে তিনি করছিলেন কি, ফ্রেডরিক উইলার পরীক্ষাগারে অজৈব অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানাইড দ্রবণের বিক্রিয়ায় উৎপন্ন অ্যামোনিয়াম সায়ানাইড দ্রবণকে বাষ্পীভূত করে কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে গিয়ে কি তৈরি করতে চাইছিলেন, কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে চাইছিলেন। কি তৈরি করে ফেলছেন, আকস্মিকভাবে ইউরিয়া প্রস্তুত করে ফেলছেন। দেখো এই জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা, এই পয়েন্টগুলো ক্লিয়ার কিনা দেখো। দেখো এই পয়েন্টগুলো ক্লিয়ার কিনা, না বুঝলে আমাকে বলতে পারো। এই পয়েন্টগুলো ক্লিয়ার কিনা দেখো, আশা করি ক্লিয়ার। তাহলে আমার কিছু পয়েন্ট এখানে লিখতে পারো তোমরা, সেটা কি, প্রথম আবিষ্কৃত জৈব যৌগ কোনটা, ল্যাবরেটরিতে আবিষ্কৃত প্রথম জৈব যৌগ, এগুলো একটু লিখে রাখিও, আমি তোমাকে বলতেছি, বা যখন তুমি পরবর্তী নোট করবো তখন লিখে রাখিও। সেটা হচ্ছে কি,
ল্যাবরেটরিতে আবিষ্কৃত প্রথম জৈব যৌগ কোনটা? প্রথম জৈব যৌগ হচ্ছে ইউরিয়া। এটাকে কোত্থেকে তৈরি করা হয়েছে? অ্যামোনিয়াম সায়ানাইড থেকে তৈরি করা হয়েছে। এটা কোন ধরনের বিক্রিয়া? এটা কোন ধরনের বিক্রিয়া? খেয়াল করো তো, এখানে যে অ্যামোনিয়াম সায়ানাইড ছিল, নতুন করে এখানে কোনো মৌল এসে যুক্ত হয়েছে? না। আবার এখান থেকে কোনো মৌল বের হয়েছে? না। জাস্ট তোমার কি কাহিনী হয়েছে? হাইড্রোজেন দুইটা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, আর কার্বন আর অক্সিজেনের মধ্যে বন্ড তৈরি হয়েছে। মানে এরা যা ছিল তাই পুনরায় পুনর্বিন্যাস ঘটে নতুনভাবে এখানে তুমি ইউরিয়া পাইছো। এখানে কিন্তু তুমি কোনো মৌলকে বেরও করো নাই, কোনো মৌলকে যুক্তও করো নাই। তাই এই ধরনের বিক্রিয়াকে বলা হয় পুনর্বিন্যাস বিক্রিয়া। তাহলে এই যে বিক্রিয়াটা তুমি দেখতেছো, এই যে তুমি জৈব যৌগের যে প্রথম বিক্রিয়াটা তুমি দেখতেছো, এটা হচ্ছে একটা কি ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে তোমার একটা পুনর্বিন্যাস বিক্রিয়া। এটা হচ্ছে তোমার একটা পুনর্বিন্যাস বিক্রিয়া। তাহলে জিজ্ঞেস করা হয় জৈব যৌগের প্রথম বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া। দেখো এতটুকু বোঝা গেছে কিনা। যদি বুঝে থাকো তাহলে আমাকে জানাতে পারো, জাস্ট ওয়াই ওয়াই লিখলেই হবে। কেন পুনর্বিন্যাস? কারণ এখানে দেখো পুনর্বিন্যাস কেন, এই যে এখানে NH4CNO ছিল, তাহলে জাস্ট রিঅ্যারেঞ্জ হয়েছে। কীভাবে রিঅ্যারেঞ্জ? 4টা হাইড্রোজেন এখানে ছিল, 2টা হাইড্রোজেন এখানে গেছে, 2টা হাইড্রোজেন এখানে গেছে, জাস্ট রিঅ্যারেঞ্জ হয়েছে। কোনো ধরনের নতুন কিছু বেরও হয় নাই, কোনো কিছু অ্যাডও হয় নাই। তাই এখানে এটাকে বলে থাকি পুনর্বিন্যাস বিক্রিয়া, বা তুমি ওই যে সমানুকরণ বিক্রিয়াও বলতে পারো। ওকে, যদি বুঝে থাকো তাহলে আমাকে বাই বাই জানাও। ওকে, গুড। চলো আমরা নেক্সট আলোচনায় চলে যাই। নেক্সট আলোচনা হচ্ছে জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য। তো এখানে আমি সব পার্থক্য তোমার পড়ার দরকার নেই, আমি যেগুলো কি পয়েন্ট ধরাই দিব সেগুলো পড়লেই চলবে। সেটা প্রথম পার্থক্য কি, ওই যে এখানে প্রধানত কার্বন থাকতে হয়, প্রধানত কি থাকতে হয়? কার্বন থাকতে হয়। সেই কার্বনের সাথে নাইস চপস এরা যুক্ত হয়ে জৈব যৌগ তৈরি হতে পারে, ঠিক আছে? আর অজৈব যৌগগুলা যে কোনো মৌল দ্বারা গঠিত হতে পারে। এখানে কোনো বাধা ধরা নাই যে একজনকে থাকতেই হবে, এরকম কোনো বাধা ধরা নিয়ম নাই। তাহলে জৈব যৌগে মাস্ট বি কার্বন থাকতে হবে, বাট অজৈব যৌগ যে কোনো মৌল নিয়ে গঠিত হতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, জৈব যৌগগুলা সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয়। জৈব যৌগ কীভাবে গঠিত হয়? কার্বন একটা অধাতু, হাইড্রোজেন একটা অধাতু, তোমরা মৌলের পর্যাবৃত্তে পড়ে আসছো। দুইটা অধাতু যখন পরস্পর যুক্ত হয় তারা কিন্তু সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। তাহলে এখানে যে বন্ডগুলো তুমি দেখতেছো, এই বন্ডগুলো সবগুলো কি? সমযোজী বন্ধন। আর অজৈব যৌগগুলা আয়নিক বন্ধন দ্বারাও তৈরি হইতে পারে, সমযোজী বন্ধন দ্বারাও কিন্তু তৈরি হইতে পারে। তাহলে অজৈব যৌগে আয়নিক এবং সমযোজী উভয় ধরনের বন্ধন বিদ্যমান থাকে। বাট জৈব যৌগে কোন ধরনের বন্ধন বিদ্যমান থাকে? সমযোজী বন্ধন বিদ্যমান থাকে। ক্লিয়ার? এটা ভুল করা যাবে না। আরেকটা জিনিস দেখো, জৈব যৌগের কাঠামোগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে। দেখবা যখন আমরা নামকরণ করবো তখন দেখবো অনেক বড় বড় যৌগদের নামকরণ করবো, অর্থাৎ জৈব যৌগের কাঠামোগুলা বেশ জটিল হয়ে থাকে। জৈব যৌগের কাঠামো বেশ জটিল হয়ে থাকে। আর অন্যদিকে তুমি যদি লক্ষ্য করো, অজৈব যৌগগুলা HCl একটা সিম্পল স্ট্রাকচার, HCl, তার মানে অজৈব যৌগের স্ট্রাকচারটা অনেকটাই সহজ, বাট জৈব যৌগের স্ট্রাকচার কিন্তু অনেকটাই জটিল হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, গুড, বুঝতে পারছি আমরা এটা। এই বিষয়টা বোঝা গেছে। আমাকে জানাও, অজৈব যৌগটা কি কার্বন বা হাইড্রোজেন থাকতে হবে? না, অজৈব যৌগতে এরকম কোনো ম্যান্ডেটরি বিষয় নেই। আশা করি এতটুকু বুঝতে পারছো, এটা পরে তুলে নিও তোমরা। চলো নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, জৈব যৌগগুলো হচ্ছে সমযোজী বন্ধন দ্বারা গঠিত। তো তোমরা মৌলের পর্যাবৃত্তে পড়ে আসছো, যারা সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয় তারা সমযোজী যৌগ হয়। আর সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম থাকে, আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি থাকে। তাই জৈব যৌগগুলোর কি থাকবে? নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হবে। জৈব যৌগগুলো কি হবে? নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হবে। অন্যদিকে অজৈব যৌগ কি হবে? যেহেতু এদের মধ্যে আয়নিক বন্ধন থাকতে পারে, এগুলো উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, জৈব যৌগগুলো উদ্দায়ী হয়ে থাকে। উদ্দায়ী মানে কি জানো? উদ্দায়ী মানে হচ্ছে এদেরকে তুমি যদি উত্তপ্ত করো কঠিন অবস্থাকে, এরা সরাসরি বাষ্পীয় অবস্থায় পরিণত হয়। অ্যাকচুয়ালি কঠিন অবস্থাতে সরাসরি বাষ্প অবস্থায় পরিণত হয় তা না, কঠিন আগে তরলেই পরিণত হয়, তরল থেকে বাষ্প হয়। বাট উদ্দায়ীদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, তরল অবস্থাটা খুবই ক্ষণস্থায়ী হয়, এটাকে আমাদের চোখে পড়ে না, তাই আমরা মনে করি যে সরাসরি কঠিন থেকে বাষ্পে কনভার্ট হয়েছে। আর অজৈব যৌগগুলো কি হয়ে থাকে? অনুদ্দায়ী হয়ে থাকে, অর্থাৎ এদেরকে তুমি আগে উত্তপ্ত করলে এরা তরলেই কনভার্ট হবে আগে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, যে জিনিসটা পরীক্ষায় সবসময় আসে, মেডিকেল পরীক্ষায়, সোডিয়াম ক্লোরাইডের গণনাঙ্ক কিন্তু 801°C। এটা পরীক্ষায় অনেকবার আসে। দেখো এটা বুঝতে পারছো কিনা? সোডিয়াম ক্লোরাইডের গণনাঙ্ক 801°C। হ্যাঁ,
তুমি নোট করার সময় যতটুকু দরকার ততটুকু তুলিও, তোমার যতটুকু মনে হয় এই বুঝ জ্ঞান তোমার আসছে, যতটুকু মনে হয় তোমার তোলা উচিত ততটুকু তুমি তুলিও। আচ্ছা, হ্যাঁ, সব অজৈব যৌগ উচ্চ গলনাঙ্ক হয় না, বা মেজরিটি অজৈব যৌগ উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হইতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা কি, যে আমার যে জৈব যৌগগুলো যেগুলো আছে, জৈব যৌগ যেগুলো আছে, এরা পানি বা পোলার দ্রাবকে অদ্রবণীয় লিখছে, এরা পানি বা পোলার দ্রাবকে অদ্রবণীয়। আর অন্যদিকে আমার অজৈব যৌগগুলা পানি বা পোলার দ্রাবকে দ্রবণীয়। এই কথাটার সাথে আমি একটু করে দ্বিমত করব, সেটা কোনটা, যে জৈব যৌগগুলা পানি বা পোলার দ্রাবকে অদ্রবণীয়। খেয়াল করে দেখো, তোমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম কারা কারা পড়ছো, বা হাইড্রোজেন বন্ধন কারা কারা পড়ছো? হাইড্রোজেন বন্ধন একটু করে আমাকে জানাবা, যে হাইড্রোজেন বন্ধন কারা কারা পড়ছো? হাইড্রোজেন বন্ধন ভাই, পোলার দ্রাবক কি, যেগুলোর মধ্যে প্লাস মাইনাস সৃষ্টি হয়, যেমন পানি হচ্ছে পোলার দ্রাবক। হাইড্রোজেন বন্ধন অনেকেই পড়ছো। তো যাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকবে তারা কিন্তু পানিতে দ্রবণীয়। তো কোন কোন জৈব যৌগে হাইড্রোজেন বন্ধন থাকে জানো? কোন কোন জৈব যৌগে হাইড্রোজেন বন্ধন থাকে? কোন কোন জৈব যৌগে হাইড্রোজেন বন্ধন থাকে জানো? কোন কোন জৈব যৌগে হাইড্রোজেন বন্ধন থাকে? এটা আমরা মৌলের পর্যাবৃত্তে পড়ে আসার কথা, তো আমি লিখে দিই কোন কোন জৈব যৌগে হাইড্রোজেন বন্ধন থাকে। দেখো, হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ড, কোন কোন জৈব যৌগে হাইড্রোজেন বন্ধন থাকে? অ্যালকোহলে থাকে, অ্যালকোহলে থাকে, অ্যালডিহাইডে থাকে, কিটোনে থাকে না, কিটোনে থাকে না, আর কার্বক্সিলিক অ্যাসিডে থাকে, কার্বক্সিলিক অ্যাসিডে থাকে, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে থাকে। তাহলে যেহেতু এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, এরা কিন্তু পানিতে দ্রবণীয়, এরা কিন্তু পানিতে দ্রবণীয়, বুঝতে পারছো? এরা কিন্তু পানিতে দ্রবণীয়। কিটোনে কোনো আমাদের থাকে না, হাইড্রোজেন বন্ধন থাকে না, এগুলো মৌলের পর্যাবৃত্তের পড়া, এখানে আমি পড়াতে যাব না, জাস্ট আমরা জেনে রাখলাম, কেমন? দেখো, তারপর আমরা বললাম যদিও জৈব যৌগগুলো পানিতে অদ্রবণীয়, বাট এরা কিন্তু দ্রবণীয়, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড। ক্লিয়ার কিনা দেখো, যদিও জৈব যৌগগুলা পানিতে অদ্রবণীয়, কারণ জৈব যৌগগুলো বেশিরভাগই পোলার হয় না। আমরা জানি পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবণীয়, তো জৈব যৌগগুলো নর্মালি পোলার হয় না, কিন্তু কিছু পোলার জৈব যৌগ আছে। কারা পোলার জৈব যৌগ? যাদের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে, যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, এতটুকু ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে জৈব যৌগগুলো সহজে জ্বলে এবং এর দহনের ফলে কোনো অবশেষ থাকে না। জৈব যৌগগুলোর দহনের ফলে কি থাকে না? কোনো অবশেষ থাকে না। অর্থাৎ জৈব যৌগগুলোকে তুমি যদি দহন করো, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং ভ্যাপার তৈরি হয়, জলীয় বাষ্প তৈরি হয়, ফলে এরা উড়ে উড়ে চলে যায়, কোনো কিছু আর অবশেষ হিসেবে থাকে না। ঠিক আছে? আচ্ছা, আর এখানে অজৈব যৌগের মধ্যে দহনের পর অবশেষ থাকে, অজৈব যৌগের মধ্যে দহনের পর অবশেষ থাকবে, দেখবা। দেখা দুর্গ ক্লিয়ার? এই পৃষ্ঠাটা ক্লিয়ার কিনা দেখো। দহনের ব্যাপারটা একটু মুখস্থ রাখিও, যখন দহনের ব্যাপারটা এখন বুঝবা না তুমি, এটা রাসায়নিক পরিবর্তনের তাপ রসায়নের পড়া। এই ব্যাপারটা ক্লিয়ার কিনা দেখো, আশা করি ক্লিয়ার। যারা ফেসবুকে দেখতেছো ওরাও কিন্তু একটু কমেন্ট টমেন্ট করিও, তাহলে আমরা বুঝবো যে তোমরাও ইন্টারেস্টেড এবং তোমরাও বুঝতেছো পড়াগুলো। চলো আমরা তাহলে নেক্সটে চলে যাবো। আমাদের এখানে কিন্তু জৈব এবং অজৈব যৌগের পার্থক্য আমরা দেখে ফেলছি। নেক্সট হচ্ছে আমাদের জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ। একটা তুমি যদি লক্ষ্য করে দেখো যে আমাদের জৈব যৌগের সংখ্যা কয়টা, আমাদের জৈব যৌগ এর সংখ্যা কয়টা? জৈব যৌগ, জৈব যৌগের সংখ্যা হচ্ছে অ্যারাউন্ড ৮০ লাখ, অ্যারাউন্ড ৮০ লক্ষ। আর অন্যদিকে আমাদের অজৈব যৌগের সংখ্যা কয়টা? অজৈব যৌগ, অজৈব যৌগের সংখ্যা হচ্ছে নিয়ার অ্যাবাউট তোমার ২ লক্ষ বা ১ লক্ষ। কোনো কোনো জায়গায় ২ লক্ষ বলা, কোনো কোনো জায়গায় ১ লক্ষ বলা। তাহলে জৈব যৌগের সংখ্যা হচ্ছে ৮০ লক্ষ আর অজৈব যৌগের সংখ্যা হচ্ছে ১ লাখ বা ২ লাখ। তাহলে খেয়াল করে দেখো, এখানে একটা বিশাল একটা বৈষম্য আছে না? মানে এটা তো অনেক বেশি আর এটা অনেক কম। তো আমরা এখন জানার চেষ্টা করবো এটাই, যে জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন। তো জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ হিসেবে ৩টা জিনিসকে আইডেন্টিফাই করা হয়েছে। 3টা জিনিসকে, একটা কি, জৈব যৌগের মধ্যে কি ঘটে? কার্বন পরমাণুর ক্যাটেনেশন ঘটে। ক্যাটেনেশন কি এখনো পড়াই নেই, সামনে পড়াচ্ছি। কি ঘটে? ক্যাটেনেশন ঘটে। জৈব যৌগগুলোর সমানতা ধর্ম দেখা যায়, জৈব যৌগের পলিমারকরণ ধর্ম দেখা যায়। প্রত্যেকটা নিয়ে আমরা একটু একটু আলোচনা করবো, টেনশন নেওয়ার দরকার নেই। তাইলে চলো আমরা এখন দেখার চেষ্টা করি ক্যাটেনেশন ধর্মটা কি, বা ক্যাটেনেশন ধর্মের মাধ্যমে কিভাবে জৈব যৌগের সংখ্যা বৃদ্ধি পায়। চলো আগে এই জিনিসটা দেখার চেষ্টা করি, কেমন? তাহলে ক্যাটেনেশন নিয়ে আমরা চলো একটু করে পড়ার চেষ্টা করি আগে, ক্যাটেনেশনটা নিয়ে। এখানে চলো আমরা একটু করে এই যে এই জিনিসগুলোতে আমরা আসবো, আমরা এখানে একটু করে ক্যাটেনেশনটা নিয়ে একটু পড়ার চেষ্টা করি, পরে আমি লেখাতে ফেরত আসতেছি। ক্যাটেনেশন কি জানো? ক্যাটেনেশন মানে কি? ক্যাটেনেশন মানে হচ্ছে শিকল তৈরি করা। ক্যাটেনেশন মানে কি বলতো? শিকল তৈরি করা।
ক্যাটাইনেশন মানে কি? শিকল তৈরি করা। এর মানে কি দেখো, এর মানে হচ্ছে যে কার্বন যেটা থাকে, কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী হচ্ছে 4। কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী হচ্ছে 4। তাহলে 4টা বন্ড থাকবে এর। তাহলে একটা থাকবে ধর এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে। তাহলে সে পরবর্তী কার্বনের সাথে সহজেই অ্যাড হইতে পারে। সে পরবর্তী কার্বনের সাথে এভাবে সহজেই অ্যাড হইতে পারে। তাহলে সে পরবর্তী কার্বনের সাথে এভাবে সহজেই অ্যাড হইতে পারে। তাহলে এইভাবে শিকল তৈরি করার যে প্রবণতা, এটাকে আমরা বলি ক্যাটেনেশন ধর্ম। তাহলে এইভাবে যে একটা শিকল তৈরি করার যে প্রবণতা, এটাকে আমরা কি বলে থাকি? ক্যাটেনেশন ধর্ম বলে থাকি। এখন কার্বন ক্যাটেনেশন ধর্ম দেখায় কেন? কারণ একে এর যোজনী হচ্ছে 4। কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী হচ্ছে 4। আরেকটা জিনিস হচ্ছে কার্বনের আকার কিন্তু ছোট। কার্বনের আকার কিন্তু কি থাকে? ছোট থাকে। আর কার্বনের আকার ছোট থাকার কারণে কার্বনের নিউক্লিয়াস থেকে তার বহিস্থ স্তরের দূরত্বটা কম, যেহেতু কার্বনের আকার ছোট। ফলে সহজেই কিন্তু বন্ধনে অন্য একটা যৌগের সাথে অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে কার্বনের যে বন্ধন শক্তি, তার মান অনেক উচ্চ থাকে। 347 কিলোজুল পার মোলের মতো থাকে। এই বন্ধন শক্তি উচ্চ থাকার মানে কি? এরা সহজে বন্ধন গঠন করতে চায়, আর এদের বন্ধনটা অনেক স্টেবল হয়। তাহলে কার্বনের ক্যাটাইনেশন ধর্ম দেখানোর পিছনে 3টা কারণকে আমি দায়ী করতে পারি। কার্বনের ক্যাটাইনেশন ধর্ম প্রদর্শনের কারণ হিসেবে আমরা 3টা কারণকে দায়ী করতে পারি। কি কি কারণকে দায়ী করতে পারি চলো দেখার চেষ্টা করি। আসো, কি কি কারণকে আমরা দায়ী করতে পারি? আমরা এখানে বলতে পারি 1 নম্বর কারণ হতে পারে তার যে যোজনী আছে, কার্বনের যে যোজনী আছে, সেই যোজনীটা হচ্ছে তোমার 4। তারপরে এর যে আকার আছে, সে আকারটা ছোট। আকার ছোট হওয়ার কারণে সে সহজেই যুক্ত হইতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে কার্বন যে বন্ধন শক্তি, কার্বন সে বন্ধন শক্তি, এর মান উচ্চ। বন্ধন শক্তির মান যেটা আছে, সেই মানটা উচ্চ। এই 3টা কারণের জন্য আমার কার্বনটা সর্বোচ্চ পরিমাণের ক্যাটাইনেশন প্রদর্শন করে। আরেকটা জিনিস দেখো, ধরো এই ক্যাটাইনেশনের কারণে কেন জৈব যৌগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে? কারণ 2 কার্বন মিলে তুমি একটা যৌগ তৈরি করতে পারো, 3 কার্বন মিলে জৈব তৈরি করতে পারো, 4 কার্বন মিলে তুমি যৌগ তৈরি করতে পারো। মানে শিকলকে বাড়ানোর মাধ্যমে তুমি ইন্ডিভিজুয়াল যৌগ পাচ্ছ। যেমন 2 কার্বনের অ্যালকেন হলে সেটাকে আমরা ইথেন বলি, 3 কার্বনের অ্যালকেন হলে সেটাকে আমরা প্রোপেন বলি, 4 কার্বনের অ্যালকেন হলে সেটাকে আমরা বিউটেন বলি। তাহলে কিন্তু আমার ক্রমাগত কিন্তু আমার কার্বন সংখ্যা বৃদ্ধির মাধ্যমে কিন্তু আমার যৌগের সংখ্যা কিন্তু বাড়তেছে, তাই না ভাই? এটা হচ্ছে আমার একটা কার্বনের ক্যাটাইনেশনের কারণে যৌগের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ। আচ্ছা ভাই, ক্যাটাইনেশন কি কার্বন ছাড়া অন্য কেউ দেখায় না? দেখায়। কে কে দেখায় বলো তো একটু করে? ক্যাটাইনেশন কারা প্রদর্শন করে? ক্যাটাইনেশন কারা প্রদর্শন করে? এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। কার্বন প্রদর্শন করতে পারে, নাইট্রোজেন প্রদর্শন করতে পারে, সালফার প্রদর্শন করতে পারে। তাইলে এদের দ্বারা কেন জৈব যৌগ তৈরি হয় না? শুধুমাত্র কার্বন দ্বারা কেন তৈরি হয়? কারণ কার্বনের ক্যাটাইনেশনের পরিমাণ সর্বোচ্চ। কার্বনের ক্যাটাইনেশনের পরিমাণ সর্বোচ্চ কারণ কার্বনের এই বৈশিষ্ট্যগুলো আছে। নাইট্রোজেন আর সালফার এক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, নাইট্রোজেন আর সালফার এক্ষেত্রে এই একত্রে এই 3টা বৈশিষ্ট্য কেউ শো করে না। যেমন নাইট্রোজেনের যোজনী 3, তাহলে তার ক্ষমতা একটু কমে গেল না? এরকম করে তোমার কিন্তু সবাই সব প্রদর্শন করতে পারে না। একমাত্র আমার যে তোমার কার্বন আছে, সেই এই 3টা ধর্মকে একত্রে প্রদর্শন করতে পারে। এই জন্য কার্বনের ক্যাটাইনেশন ক্ষমতা সর্বোচ্চ। ঠিক আছে? তাহলে ক্যাটাইনেশনের কারণে কার্বন কি করতে পারে? এরকম দীর্ঘ শিকল গঠন করতে পারে। এরকম কি গঠন করতে পারে? দীর্ঘ শিকল গঠন করতে পারে। দীর্ঘ শিকল গঠন করতে পারে। আবার এই ধর্মের কারণে কিন্তু সে বলয়ও গঠন করতে পারে। কার্বনগুলো কি করতে পারে? বলয়ও গঠন করতে পারে। বলয় কিরকম? বলয় হচ্ছে এরকম, এই যে এরকম বলয় গঠন করতে পারে। ঠিক আছে? এরকম বলয় গঠন করতে পারে। কার্বনগুলো এরকম বলয় তৈরি করতে পারে। তাহলে ক্যাটাইনেশনের কারণে দীর্ঘ শিকলও গঠিত হয়, বলয়ও তৈরি হয়। ঠিক আছে? দেখো এই জিনিসটা বুঝতে পারছো কিনা। 80 লক্ষ যৌগ কি হাতে হাতে গুণে ক্যালকুলেট করছে? না, অনেক নিয়ম আছে না, যে সমানের সংখ্যা ক্যালকুলেট করা যায়। এন এর ভ্যালু এত হইলে সমানও কয়টা হবে, এভাবে করে ক্যালকুলেট করা যায়। আচ্ছা, আগের স্লাইডটা এখনো যায়নি, আগের স্লাইড আমি আসতেছি, পড়াবো আগের স্লাইডটা। আচ্ছা, ক্যাটাইনেশনের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন? ক্যাটাইনেশনটা তো ক্লিয়ার সবার এখানে, তাই না? ক্যাটাইনেশন সবার কাছে আশা করি ক্লিয়ার। আচ্ছা, চলেন এবার আমরা আগের স্লাইডে যাই। এবার দেখেন ক্যাটাইনেশনের ডেফিনেশনটা আমরা পরে বুঝতেছি কিনা, যে ক্যাটাইনেশন মানে কি?
কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে, দেখো এখানে বলছে কি, কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকার এবং আকৃতি দীর্ঘ শিকল বা বলয় গঠন করার যে ক্ষমতাটা, সেই বলয় গঠন করার ক্ষমতাকে আমরা কার্বনের ক্যাটানেশন বলতেছি, মানে নিজেরা যুক্ত হবে, ঠিক আছে। আর এই ক্যাটানা শব্দের অর্থ হচ্ছে কি বলতো, শিকল। তাহলে কার্বনের ক্যাটানেশন বলতে কার্বনের শিকল বোঝাবে। তাহলে কার্বনের ক্যাটানেশন বলতে কি বোঝাবে, কার্বনের শিকল বোঝাবে। তো এই ক্যাটানেশনের একটা বিশেষ উদাহরণ হচ্ছে ফুলারিন্স। খেয়াল করো, এগুলো একটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা এত বেশি থিওরির জন্য ইম্পর্টেন্ট না, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমি জন্য পড়াই দিচ্ছি তোমাকে। দেখো যে ক্যাটানেশনের একটা বিশেষ উদাহরণ হচ্ছে ফুলারিন্স। কি বলতো, এর বিশেষ একটা উদাহরণ হচ্ছে ফুলারিন্স। ফুলারিন্স জিনিসটা কি? ফুলারিন্সের মধ্যে তোমার কি থাকে, 30 থেকে 70টা কার্বন থাকে। ফুলারেন্সে কি থাকে, 30 থেকে 70টা কার্বন থাকে, ঠিক আছে। ফুলারেন্সে কি থাকবে, 30 থেকে 70টা কার্বন পরমাণু সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে। যদি সেই ফুলারেন্সে 32টা কার্বন থাকে, সেটাকে আমরা বলি C32। যদি ফুলারেন্সে 50টা কার্বন থাকে, সেটাকে আমরা বলি C50। যদি ফুলারেন্সে 60টা কার্বন থাকে, সেটাকে আমরা বলি C60। আর যদি ফুলারেন্সে 70টা কার্বন থাকে, সেটাকে আমরা বলি C70। বুঝতে পারছো? দেখো, হ্যাঁ, আমাদের স্লাইড ফলো করলেই তোমার হচ্ছে যে মানে একদম মানে মোর দ্যান এনাফ। দেখো, আমি তোমাকে যেমনটা বলতেছিলাম যে ক্যাটানেশনের একটা বিশেষ উদাহরণ হচ্ছে ফুলারিন্স। ফুলারিন্সে কি হয়, অসংখ্য 30 থেকে 70টা কার্বন পরমাণু শিকলের মাধ্যমে যুক্ত হয়ে একটা বড় যৌগ তৈরি করে বলয় আকৃতির। তো যদি 32টা কার্বন যুক্ত হয়, সেটাকে সেই ফুলারিন্সকে আমরা বলি C32। যদি 50টা কার্বন যুক্ত হয়, সেই ফুলারিন্সকে আমরা বলি C50। যদি 60টা কার্বন যুক্ত হয়, সেই ফুলারিন্সকে আমরা বলে থাকি C60। আর যদি 70টা কার্বন যুক্ত হয়, সেটাকে আমরা বলি C70। ফুলারিন্সটা কীরকম হয় জানো? ফুলারিন্স একটা এরকম, তোমার হচ্ছে একটা চক্রাকার যৌগ, একটা চক্রাকার টাইপের একটা যৌগ ফুলারিন্সটা একটা চক্রাকার টাইপের, মানে এরকম একটা বলয় আকৃতির। আচ্ছা, আমার যদি এখানে দেখানোর সুযোগ হয়, আমি যদি এখানে যাই, তোমার এখানে ফুলারিন্সকে যদি আমরা দেখাইতে পারি, একটু করে দেখাই, দাঁড়াও। ফুলারিন্স, তাই না? আমি সার্চ দিয়ে দেখে আসে কিনা, আসার কথা। ফুলারিন্স, FULLINES, ফুলারিন স্ট্রাকচার। এই যে দেখো, ফুলারিনের স্ট্রাকচার যদি তুমি দেখো, এখানে ইমেজ যদি আমরা যাই, এই দেখো এরকম বলয় আকৃতির যৌগ। তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এখানে সবচেয়ে বেশি মানে সুন্দর, এটা দিয়ে দেখাতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে ফুলারিনের একটা স্ট্রাকচার, ওকে। বা আমরা যদি একটা কাজ করি, এটাকেও যদি দেখাই, কোনটা বেশি সুন্দর আসে, ওকে, এটাও হয়। তাহলে এখানে আমি একটা কাজ করি, এটাকে স্ক্রিনশট নিয়ে, তাহলে চলো এখানে নিয়ে যাই, আসো। একটা সেকেন্ড, এই পিসটায় ফুলারেন্সকে রাখি, ঠিক আছে। এই পিসটায় আমরা ফুলারেন্সটাকে রাখি, ওকে। সো এখান থেকে ওকে, এটা হচ্ছে দেখো ফুলারিনের স্ট্রাকচার। এটা যদি দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের ফুলারিনের স্ট্রাকচার, ঠিক আছে। ওকে, চলো আমি তোমাকে দেখাই দিয়ে আসো। হ্যাঁ, যেমনটা বলতেছিলাম, আমরা এখানে দেখো, যদি তোমার এগুলো তো বুঝতে পারছো সবাই, 32, 50, 60, 70, ক্লিয়ার? আচ্ছা, এই যে সবগুলো ফুলারিন্সের মধ্যে একটা বিশেষ ফুলারিন্স হচ্ছে এই C60টা। সবগুলো ফুলারিন্সের মধ্যে একটা বিশেষ এই যে ফুলারিনটা আছে, সেটা কোনটা? C60টা, ঠিক আছে। C60র নামকরণ কে করছেন? বিখ্যাত স্থপতি বুকমিনিস্টার ফুলার। এই C60 যে ফুলারিন্সটা, তার নামকরণ করছে কে? এই যে আমাদের বিখ্যাত স্থপতি বুকমিনিস্টার ফুলার। তিনি বলছেন এটার আকৃতি কীরকম হবে, ভূগোলক আকৃতির গম্বুজ হবে। এবং এই C60কে আমি এখানে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের C60। এটা হচ্ছে, এই ফিগারটা কার ফিগার? এই ফিগারটা হচ্ছে C60। এখানে 60টা কার্বন পরমাণু থাকে। এখানে কি থাকে তোমার? এই যে দেখো, একটা কার্বন পরমাণু, দুইটা কার্বন পরমাণু, এরকম করে 60টা কার্বন পরমাণু থাকবে, বুঝছো? এখানে কি থাকবে? 60টা, সবগুলো কার্বন পরমাণু, এগুলো সবগুলো কার্বন পরমাণু। এবং দেখো, এরা মিলিত হয়ে একটা গম্বুজ আকৃতির তোমার শেপ তৈরি করছে। আচ্ছা, তাহলে C60টা একটা বিশেষ হচ্ছে আমাদের একটা, তোমার কি বলতো এখানে, এই যে আমাদের বিশেষ ধরনের একটা ফুলারিন। এটার কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি? এখানে যে কার্বন থাকবে, এখানে যে কার্বনটা আছে, তার সংকরায়ন হয়ে থাকে sp2। তার সংকরায়ন হয়ে থাকে কত? sp2। সংকরায়ন তোমরা মৌলের পর্যাবৃত্ত পড়ে আসছো। তার সংকরায়ন কত হয়ে থাকে? sp2 হয়ে থাকে। এটার আণবিক ভর কত হয়ে থাকে? এটার আণবিক ভর হয়ে থাকে 720।
এই বুকমিনস্টার ফুলারের বা C60 অপর নাম হচ্ছে কি, C60কে আমরা কি বলে থাকি, C60কে আমরা বলে থাকি বুকমিনস্টার ফুলারিন বা বাকিবল বলা হয়। একটু করে এখানে একটু করে আমি ঠিক করে দিই, এই জিনিসটা এটা জিরোটা উপরে উঠে গেছে, এটা 60 হবে, এই জিরোটাকে নিচে নামাই দিয়ে আসো, এটা C60 হবে, কেমন, এটা হবে তোমার C60, এটা হবে তোমার C60। তাহলে এই C60কে আমরা কি বলে থাকি, বুকমিনস্টার ফুলার বা ফুলারিন বলে থাকি বা বাকিবল বলে থাকি এটাকে আমরা। আর এখানে এটা আকৃতি দেখো ফুটবলের মতো। দেখো এটা আমাদের বুকমিনস্টার ফুলারিন হিসাবে বুঝতে পারছো কিনা। ভাইয়া সমানতাতে প্রবলেম, সমানতাতে কোনো প্রবলেম থাকবে না, দেখবে আমি সব ক্লিয়ার করে দিব। দেখো ভাই বুকমিনস্টার ফুলার পর্যন্ত বোঝা গেছে কিনা, ক্যাটেনেশনটা তোমরা বুঝতে পারছো কিনা, যারা ফেসবুকে দেখতেছো তারাও একটু জানাও আমাকে যে এই জিনিসটা সবাই এখানে বুঝতে পারছে। হ্যাঁ, করোনা ভাইরাসের মতো। ওকে, হ্যাঁ। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোন বই পড়বেন? হাজারি স্যারের বই। আমি বলবো 3টা বই পড়া উচিত। আমি পড়াই 3টা বইয়ের ম্যাথ আমরা সলভ করাই, হাজারি স্যারের বই, গুহ স্যারের বই, কবির স্যারের বই। ঠিক আছে, চলো আমরা নেক্সটে চলে যাই আসো। তো তাহলে প্রথম কারণটা আমাদের ক্লিয়ার, যে আমরা বলতেছিলাম যে আমাদের জৈব যৌগের সংখ্যাধিকের কারণ কোনটা কোনটা, জৈব যৌগের ক্যাটানেশন, সমানতা ধর্ম, আর হচ্ছে জৈব যৌগের পরিমাণকরণ ধর্ম। তাহলে আমাদের ক্যাটানেশনটা শেষ। এখন আমরা যদি আলোচনা করতে চাই সমানতা ধর্ম। সমানতা ধর্ম বলতে আমরা কি বুঝি? সমানতা বলতে আমরা বুঝে থাকি হচ্ছে তোমার এরকম, দেখো যে তুমি চিন্তা করো যদি আমি ইথানলকে নিই, চিন্তা করো আমরা যদি এখানে ইথানলকে নিই, ধরো আমি যদি এখানে ইথানলকে নিলাম, ইথানল, ইথানলের স্ট্রাকচার কীরকম হয়, CH3, তারপরে তোমার হচ্ছে CH2, তারপরে তোমার এখানে OH হয়ে থাকে ইথানলটা। আর আরেকটা যৌগ আছে যার নাম হচ্ছে আমাদের ডাইমিথাইল ইথার। সমানতা কি জিনিস আমি বুঝাচ্ছি, দেখো আরেকটা যৌগ আছে যার নাম হচ্ছে আমাদের ডাইমিথাইল ইথার। তাহলে তুমি লক্ষ্য করে দেখো ডাইমিথাইল ইথার কীরকম হবে, এই CH3 থাকবে, অক্সিজেন থাকবে, CH3 থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন এগুলো হচ্ছে তাদের গাঠনিক সংকেত, এগুলো হচ্ছে তাদের কি, এগুলো হচ্ছে তাদের গাঠনিক সংকেত, গঠনগত সংকেত। গঠনগত সংকেতকে আমরা গাঠনিক সংকেত বলি, গঠনগত সংকেতকে আমরা গাঠনিক সংকেত বলে থাকি, ঠিক আছে। এটা হচ্ছে তাদের গাঠনিক সংকেত। আর তাদের আণবিক সংকেতটা কীরকম হবে যদি আমরা দেখতে চাই, তাদের আণবিক সংকেত, আণবিক সংকেত মানে কয় কার্বন দিয়ে গঠিত, কয় হাইড্রোজেন দিয়ে গঠিত, কয় অক্সিজেন দিয়ে গঠিত, এগুলা। তাদের আণবিক সংকেতটা কীরকম হবে দেখো, তাদের আণবিক সংকেত হবে, তুমি যদি হিসাব করো এখানে কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 6টা, অক্সিজেন আছে 1টা। এখানে যদি হিসাব করো কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 6টা, অক্সিজেন আছে 1টা। তার মানে খেয়াল করে দেখো এর এখানে আণবিক সংকেত যা, এরও আণবিক সংকেত তাই, বাট এদের গাঠনিক সংকেতটা ভিন্ন। এই ধরনের স্ট্রাকচারকে আমরা কি বলে থাকি, পরস্পরের সমাণু বলি। এই ধরনের স্ট্রাকচারকে আমরা কি বলি, এই ধরনের স্ট্রাকচারকে আমরা পরস্পরের সমাণু বলে থাকি। এই ধরনের স্ট্রাকচারকে আমরা পরস্পরের কি বলে থাকি, সমাণু। এদেরকে আমরা পরস্পরের সমাণু বলি। তো এই সমানতার ফলে যৌগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিভাবে, এই যে দেখো স্ট্রাকচারে যৌগ একটাই, C2H6O, যৌগ একটাই, বাট একটা সংকেত থেকে আমি কয়টা যৌগ তৈরি করতে পারতেছি, মাল্টিপল যৌগ। একটা সংকেত থেকে আমি মাল্টিপল যৌগ তৈরি করতে পারতেছি, এই যে CH3, CH2OH। এই সুবিধা তোমাকে অন্য কোথায় কে দিবে, যে এক সংকেত এখান থেকে তুমি 2 যৌগ তৈরি করো, এই সুবিধা তো তুমি অজৈব যৌগে পাবা না। HCl এর কি তুমি 2টা সংকেত বানাতে পারবা, HCl এর কি তুমি 2টা সংকেত বানাতে পারবা না। HCl এর কিন্তু 2টা সংকেত তুমি বানাতে পারবা না, বাট এইটার কিন্তু দেখো একটা সংকেত, এটা একটা যৌগ, এটা একটা যৌগ, সংকেতে কি আর 2টা ভিন্ন ভিন্ন যৌগ। তাহলে একটা জিনিস থেকে তুমি 2টা জিনিস তৈরি করতে পারতেছো, তাহলে তোমার যৌগের সংখ্যা বেড়ে গেল না, তাহলে কিন্তু যৌগের সংখ্যা বেড়ে গেছে, ঠিক আছে। এই সমানতার ফলে কিন্তু যৌগের সংখ্যা বেড়ে যায়। তো তুমি HCl কে নিয়ে, HCl এর কি তুমি মাল্টিপল সংকেত তৈরি করতে পারবা, HCl তো একটাই HCl, বাট এর একটা সংকেত দিয়ে মাল্টিপল যৌগ তৈরি করা যায়, ঠিক আছে। আচ্ছা, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। ভাইয়া অজৈব যৌগের সমাণু হয় না, না অজৈব যৌগে তো সমাণু হবে না ভাই। সমাণু তো তোমার, সমাণু মানে কি, সমাণু মানে হচ্ছে স্ট্রাকচার আণবিক সংকেত দেখি, গাঠনিক সংকেত ভিন্ন। ওকে, তাহলে আমরা সমাণু নিয়ে ডিটেলস আলোচনা করবো, সমাণু নিয়ে আমাদের লেকচারে থাকবে 2-3টা, বাট আমরা এখন এখানে জাস্ট স্কিপ করে যাচ্ছি, জাস্ট 9-10 আলোচনাটা এখানে করলাম। তাহলে আমরা এটা দেখানোর চেষ্টা করছি যে সমাণুর মাধ্যমে যে তোমার এখানে জৈব যৌগ তোমার এখানে তৈরি মানে সংখ্যা বৃদ্ধি পায়, সেটা দেখানোর চেষ্টা করছি। এরপরে আরেকটা কারণ আছে, পলিমারকরণ। পলিমারকরণ বিক্রিয়া মানে তুমি কি বুঝো, পলিমারকরণ, পলিমারকরণে যে ঘটনাটা ঘটে, এখানে কিছু ছোট ছোট যৌগ থাকে, এখানে কিছু কি থাকে বলো তো, ছোট ছোট যৌগ থাকে, এখানে কিছু তোমার ছোট ছোট যৌগ থাকবে পলিমারকরণে। পলিমারকরণে কিছু ছোট ছোট যৌগ থাকবে, পলিমারকরণে কিছু ছোট ছোট যৌগ থাকবে। এই ছোট ছোট যৌগগুলা, এই ছোট ছোট যৌগগুলা
মিলিত হয়ে এই ছোট ছোট যৌগগুলো মিলিত হয়ে কি তৈরি করবে? একটা বড় যৌগ তৈরি করবে। এই ছোট ছোট যৌগগুলা মিলিত হয়ে কি তৈরি করে? একটা বড় যৌগ তৈরি করে। এই ছোট ছোট যৌগগুলা মিলিত হয়ে একটা বড় যৌগ তৈরি করে। ঠিক আছে? আচ্ছা, একটা কাজ করি, ডালি এটাকে একটু মুছে দিই। এই ছোট ছোট যৌগগুলা মিলিত হয়ে তোমার এখানে একটা বড় একটা যৌগ তৈরি করবে। এই ছোট ছোট যৌগগুলো এখানে কি করলো তাহলে? মিলিত হইলো, মিলিত হয়ে এখানে তোমার কি তৈরি করলো? এটা বড় যৌগ তৈরি করবে। এই জায়গায় বড় যৌগ তৈরি করবে। তো ছোট যৌগগুলোকে আমরা কি বলি? ছোট যৌগগুলোকে আমরা বলি মনোমার। ছোট যৌগগুলোকে আমরা বলি মনোমার। আর বড় যৌগটাকে আমরা কি বলি? বড় যৌগটাকে আমরা বলি পলিমার। বড় যৌগকে আমরা বলি পলিমার। তাহলে জৈব যৌগের ক্ষেত্রে যেটা ঘটনাটা ঘটে, ছোট যৌগগুলো তৈরি হয়ে ছোট যৌগগুলো যুক্ত হয়ে বড় যৌগে পরিণত হয়। বড় যৌগটাকে আমরা বলি পলিমার, আর ছোট যৌগগুলোকে আমরা কি বলি? মনোমার বলে থাকি। ঠিক আছে? এখন তুমি প্রশ্ন করতে পারো, তাহলে এই পলিমার তৈরি হওয়ার মাধ্যমে কিভাবে যৌগের সংখ্যা বৃদ্ধি পাইল? কারণ দেখো কিভাবে বৃদ্ধি পেল। এটা একটা ইন্ডিভিজুয়াল যৌগ, এটা একটা ইন্ডিভিজুয়াল যৌগ, এটা একটা ইন্ডিভিজুয়াল যৌগ, এটা একটা ইন্ডিভিজুয়াল যৌগ, বাট এরা মিলিত হয়ে নতুন যৌগ পাইছো না, তাহলে যৌগের সংখ্যা বৃদ্ধি পাইছে না। এরকম কিন্তু অজৈব যৌগের ক্ষেত্রে কিন্তু এরকম মানে কনডেন্স বা মিলিত হয় না, যেটা জৈব যৌগের ক্ষেত্রে হয়। আরেকটা কাহিনী আছে, খেয়াল করে দেখো যে তোমার ধরো এখানে কার্বন আর কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড আছে, আর এখানে ধরো কার্বন আর কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড আছে, কার্বন আর কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড আছে। তাহলে এদেরকে তুমি কিভাবে যুক্ত করবা জানো? ধরো এখানে কার্বন আর কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে, এখানেও কার্বন আর কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে। তাহলে এদেরকে আমি জোড়া লাগাবো কিভাবে? এদেরকে জোড়া লাগানোর ওয়ে হচ্ছে, তুমি কি করো, ডাবল বন্ডটাকে ভেঙে ফেলো। তখন কি হবে? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হবে। আর ডাবল বন্ড ভেঙে ফেলার ফলে এখানে একটা বন্ধন ক্রিয়েট হবে, আর এই জায়গায় একটা বন্ধন ক্রিয়েট হবে। সেমভাবে এখানেও তুমি কার্বন আর কার্বনের মধ্যে বন্ড ভেঙে ফেলো, এখানে একটা সিঙ্গেল বন্ড, এখানে একটা সিঙ্গেল বন্ড তৈরি হবে। পরে দেখো এই সিঙ্গেল বন্ড দুটো জোড়া লাগবে, এখানে এই সিঙ্গেল বন্ডগুলো জোড়া লাগছে। তাহলে এই যে মনোমারগুলো যখন জোড়া লাগবে, মনোমারে যদি ডাবল বন্ড না থাকতো বা ট্রিপল বন্ড না থাকে, তাহলে কি এরা জোড়া লাগতে পারবে? জোড়া লাগতে পারবে না। তাহলে জোড়া লাগানোর জন্য মূল যৌগগুলোতে যারা যুক্ত হবে তাদের হয় ডাবল বন্ড থাকতে হবে, নাহলে ট্রিপল বন্ড থাকতে হবে। বুঝতে পারছো কিনা কাহিনীটা দেখো। জোড়া লাগানোর জন্য হয় ডাবল বন্ড থাকতে হবে, নাহলে ট্রিপল বন্ড থাকতে হবে। ক্লিয়ার? জোড়া লাগানোর জন্য এই জায়গাটাতে, এই জায়গাগুলোতে হয় ডাবল বন্ড থাকতে হবে, হয় ডাবল বন্ড থাকতে হবে, এখানে ডাবল বন্ড থাকতে হবে, না হয় ট্রিপল বন্ড থাকতে হবে। ট্রিপল বন্ড থাকতে হবে। ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? দেখো হ্যাঁ, এখন একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয়, তখন এই কার্বনগুলোকে বলা হবে সম্পৃক্ত কার্বন। এটা তোমরা 9 10-এ পড়ে আসছো। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হইলে তাকে আমরা কি বলি? সম্পৃক্ত কার্বন। কার্বন কার্বন যদি ডাবল বন্ড হয় বা কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড হয়, তখন এই কার্বনগুলোকে আমরা বলি অসম্পৃক্ত কার্বন। তখন এই কার্বনগুলোকে আমরা বলি অসম্পৃক্ত কার্বন। এটা তো সবার জানার কথা, তাই না? এগুলো তো নতুন কিছু না, যে কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড হয় সেটাকে আমরা বলি সম্পৃক্ত কার্বন, আর কার্বন কার্বন ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড হইলে সেটাকে আমরা বলি তোমার কি বলতো? অসম্পৃক্ত কার্বন বলি। তাহলে আমার কোয়েশ্চন তোমাদের কাছে, যারা পলিমারকরণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে অর্থাৎ মনোমারগুলা, তাদের মধ্যে কি সম্পৃক্ত কার্বন থাকবে নাকি অসম্পৃক্ত কার্বন থাকবে? যারা মনোমার হিসেবে কাজ করবে, গুড, আনস্যাচুরেটেড, বা এই যে এটার নাম হচ্ছে সম্পৃক্ত, ইংলিশ নাম হচ্ছে স্যাচুরেটেড। সম্পৃক্ত ইংলিশ নাম হচ্ছে স্যাচুরেটেড, স্যাচুরেটেড কার্বন। আর এটার ইংলিশ টার্ম হচ্ছে আনস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড কার্বন। তাহলে আমার কোয়েশ্চনটা ছিল তোমাদের কাছে, যারা আমাদের মনোমার হিসেবে কাজ করবে তাদের মধ্যে সম্পৃক্ত থাকবে না অসম্পৃক্ত থাকবে? অসম্পৃক্ত থাকবে। তাই দেখো এখানে ডেফিনেশনে কি বলছে,
যে বিক্রিয়ায় একই যৌগের বিশেষত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের বহু সংখ্যক পরমাণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু বিশিষ্ট জৈব যৌগ তৈরি করে সেই বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। আর উৎপন্ন যৌগকে আমরা কি বলি? উৎপন্ন যৌগকে বলা হয় পলিমার এবং মূল যৌগকে বলা হয় মনোমার বলা হয়। ঠিক আছে, আশা করি এই জিনিসটা সবাই আমরা বুঝতে পারছি। আর এখানে যে বিক্রিয়ায় একই যৌগের বিশেষত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের বহু সংখ্যক অণু পরস্পর যুক্ত হয়, আচ্ছা এই লাইনটা উপরের লাইনটাকে এখানে ভুলে আবার রিপিট করছে, সো এটাকে লেখার দরকার নেই। এই লাইনটাকে ভুলে এখানে রিপিট করা হয়েছে, এটাকে আমি কেটে দিচ্ছি এখানে। ঠিক আছে, এই লাইনটা জাস্ট ভুলে রিপিট হয়েছে একবার। ঠিক আছে, এই লাইনটাকে আর লেখার দরকার নেই এখানে। ওকে, আচ্ছা দেখো পলিমারকরণটা সবাই বুঝতে পারছো কিনা? পলিমারকরণে কারো কোনো সমস্যা আছে? পলিমারকরণের ডিটেলস আমরা এই চ্যাপ্টারের লাস্টে পড়বো। এই চ্যাপ্টারের লাস্টে আমরা পলিমারকরণের একদম ডিটেলসে পড়বো। হ্যাঁ, তাহলে আমরা চলো নেক্সটে চলে যাই। আসো, আমাদের নেক্সট আলোচনা হচ্ছে জৈব যৌগের শ্রেণী বিভাগ নিয়ে। তো জৈব যৌগের শ্রেণী বিভাগ আমরা দুইটা জিনিসের বেসিসের উপর ভিত্তি করে করতে পারি। জৈব যৌগের শ্রেণী বিভাগ আমরা দুইটা জিনিসের উপর বেসিস করে আমরা করতে পারি। একটা হচ্ছে শিকলের উপর ভিত্তি করে, আর আরেকটা হচ্ছে অ্যারোমেটিসিটির উপর ভিত্তি করে। অ্যারোমেটিসিটিটা পরে আসতেছি, অ্যারোমেটিসিটি নিয়ে পরে আসতেছি। আগে আমরা বলি আমরা জৈব যৌগের দুইটা শ্রেণী বিভাগ দেখব। একটা হচ্ছে শিকলের ভিত্তিতে, একটা হচ্ছে কিসের ভিত্তিতে? শিকলের ভিত্তিতে। একটা হচ্ছে তোমার শিকলের ভিত্তিতে, একটা হচ্ছে শিকলের ভিত্তিতে। আমরা জৈব যৌগকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে শিকলের ভিত্তিতে, একটা হচ্ছে আমাদের অ্যারোমেটিসিটির উপর ভিত্তি করে। অ্যারোমেটিসিটি জিনিসটা কি সামনে পড়াবো, এখন টেনশন নিও না। আগে আমরা শিকলের ভিত্তিতে দেখি যে জৈব যৌগকে আমরা শিকলের ভিত্তিতে ভাগ করতে পারি কিভাবে। জৈব যৌগকে আমরা শিকলের ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি। জৈব যৌগকে, তুমি যদি একটা জৈব যৌগ নাও, সেই জৈব যৌগকে তোমরা শিকলের ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। শিকলের ভিত্তিতে কি কি শিকল হইতে পারে? একটা হইতে পারে মুক্ত শিকল, একটা হইতে পারে বদ্ধ শিকল। সরি, একটা হইতে পারে মুক্ত শিকল, মুক্ত শিকল, আর তোমার একটা হইতে পারে বদ্ধ শিকল। একটা হইতে পারে তোমার বদ্ধ শিকল, বদ্ধ শিকল। ভাই কিছুই তো বুঝতেছি না, একটু বুঝান আমাকে। চলো বুঝাচ্ছি, দেখো টেনশন নিও না, চলো বুঝাচ্ছি। সরি ভাই, এক্সট্রিমলি সরি। তাহলে আমরা বললাম যে আমাদের জৈব যৌগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি শিকলের বেসিসে। একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে বদ্ধ শিকল। আমি তাহলে ওগুলোর কারেসপন্ডিং এক্সাম্পলগুলো এখানে দিয়ে যাই। এখানে চলো আমি একটু করে এক্সাম্পলগুলো এখানে দিই। যেমন মুক্ত শিকল কীরকম হইতে পারে? মুক্ত শিকলটা যদি তুমি লক্ষ্য করো একটু করে, মুক্ত শিকল হইতে পারে এই যে ধরো CH3 CH2, তারপরে তোমার এখানে CH2, তারপরে তোমার এখানে CH3। এটা হইতে পারে মুক্ত শিকল, মানে এখানে কোনো মানে একদম ফ্রি অবস্থায় যাচ্ছে জিনিসটা। আর বদ্ধ শিকল কীরকম হইতে পারে? বদ্ধ শিকল, বদ্ধ শিকল হইতে পারে ধরো CH2 CH2, এদিকেও CH2, এদিকেও CH2, ধরো এটা ক্লোজ করে দিলাম, মানে এরকম একটা চক্রাকার বা বলয় আকার। মানে একটা তুমি এরকম একটা বলয় আকার বা সাইক্লিক, আর এটা হচ্ছে এরকম মুক্ত। ঠিক আছে, এটা হচ্ছে এরকম মুক্ত। হ্যাঁ, বুঝতে পারছো কিনা দেখো। মানে তোমার এখানে এটা হচ্ছে মুক্ত শিকল, এটা হচ্ছে বদ্ধ শিকল। বুঝতে পারতেছো মুক্ত আর বদ্ধটা? মুক্ত হচ্ছে তোমার এরকম একদম খোলা চেইন, আর বদ্ধ হচ্ছে সাইক্লিক। যেমন আরো কিছু উদাহরণ দেন বদ্ধ শিকলের। যেমন এরকমও হইতে পারে, এই যে সি, তারপরে তোমার সি, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, সবগুলো সাথে একটা করে এইচ দিয়ে দাও। এটাও কিন্তু বদ্ধ শিকলের উদাহরণ। সাইক্লিক বা চেইন থাকলে সেটা বদ্ধ শিকলের উদাহরণ, সাইক্লিক বা চেইন আকারে থাকলে সেটা বদ্ধ শিকলের উদাহরণ। ঠিক আছে, বুঝতে পারছি। এইটা মুক্ত শিকল আর বদ্ধ শিকল যদি বুঝে থাকো তাহলে আমাকে বাই বাই জানিও। মুক্ত শিকল আর বদ্ধ শিকল যদি বুঝে থাকো তাহলে গুড, সবাই বুঝতেছো। তাহলে এখন আমরা বললাম তাহলে আমরা জৈব যৌগকে শিকলের বেসিসে ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা মুক্ত শিকল, একটা বদ্ধ শিকল। এখন দেখো মুক্ত শিকলটাকে আমরা আবার
দুই ভাগে ভাগ করতে পারি কিভাবে? একটা হচ্ছে সম্পৃক্ত যৌগ, একটা হচ্ছে সম্পৃক্ত যৌগ, একটা হচ্ছে সম্পৃক্ত যৌগ, আর একটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। একটা হচ্ছে সম্পৃক্ত যৌগ আছে, দেখো সম্পৃক্ত যৌগ, ঠিক আছে, একটা সম্পৃক্ত যৌগ আর একটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। ভাই এরা কিভাবে ভাগ করছেন উদাহরণ দিয়ে বুঝান, একটু বুঝাচ্ছি, দাঁড়াও ধৈর্য ধরো। অসম্পৃক্ত যৌগ, দুটোটার উদাহরণ দিচ্ছি তাহলে তুমি বুঝতে পারবা। দেখো তাহলে আমি বললাম এখানে আমরা মুক্ত শিকলকে আবার দুই ভাগে ভাগ করতে পারি ফার্দার, সম্পৃক্ত যৌগ আর অসম্পৃক্ত যৌগ মুক্ত শিকলটাকে। ঠিক আছে, চলো আমি উদাহরণ দেখাই আসো। সম্পৃক্ত যৌগ কোনটা, অসম্পৃক্ত যৌগ কোনটা, চলো দেখাই আসো। খেয়াল করো মুক্ত শিকল এটা আছে না, এখানে কি সবগুলো সিঙ্গেল বন্ড না, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে আমাদের একটা সম্পৃক্ত যৌগ। যেহেতু প্রথম দেওয়া এক্সাম্পলটা সবগুলো সিঙ্গেল বন্ড, তাহলে আমরা কি বলতে পারি এটাকে, বলো তো একটু করে। এটা হচ্ছে আমাদের একটা সম্পৃক্ত যৌগ, এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে আমাদের একটা সম্পৃক্ত যৌগ, কারণ এখানে সবগুলো সিঙ্গেল বন্ড, তাহলে এটা হচ্ছে সম্পৃক্ত যৌগ। এখানে তো এমনও হইতে পারতো কীরকম, যে ধরো CH3 CH ডাবল বন্ড CH3 এরকম হইতে পারতো না? তাহলে এখানে যখনই ডাবল বন্ড চলে আসছে, দ্বিবন্ধন চলে আসছে, তখন সেটাকে আমরা অসম্পৃক্ত বলতে পারি না, তখন সেটাকে আমরা কি বলতে পারি? অসম্পৃক্ত। তাহলে এটাকে আমরা বলতে পারি অসম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত যৌগ। তাহলে মুক্ত শিকলে যৌগগুলো সম্পৃক্ত হইতে পারে, অসম্পৃক্ত হইতে পারে। ক্লিয়ার? দেখো ক্লিয়ার কি না? হ্যাঁ, আশা করি ক্লিয়ার। তাহলে এটাই আমরা লিখলাম যে মুক্ত শিকল আমরা যৌগগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, এবার হচ্ছে বদ্ধ শিকল। বদ্ধ শিকলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, কি কি? একটাকে আমরা বলতে পারি কার্বোসাইক্লিক, একটাকে আমরা বলতে পারি হেটারোসাইক্লিক। বদ্ধ শিকলটাকে আমরা বলতে পারি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কার্বোসাইক্লিক, কার্বোসাইক্লিক, আরেকটা হচ্ছে হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক আরেকটা কি বলতো, আরেকটা হচ্ছে হেটারোসাইক্লিক। একটা হচ্ছে কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। ভাই কিছুই বুঝি নাই, বুঝাচ্ছি, টেনশন নিও না। আচ্ছা আমি আরেকটু করে কাজ করি, আমরা কার্বোসাইক্লিকটাকে আরও কিছু নাম দেওয়া হয়, চলো আমি নামগুলো লিখে দিই একসাথে। এখানে কার্বোসাইক্লিক বলা হয় এটাকে, কার্বোসাইক্লিক, বা এটাকে আসলে হোমোসাইক্লিকও বলা হয়, হোমোসাইক্লিক, বা এটাকে আসলে সুষম চাকরিকও বলা হয়। এটাকে কি বলা হয়? সুষম চাকরিক, এই নামেও ডাকা হয়। তো কোয়েশ্চেন হচ্ছে ভাই জিনিসটা কি, এটা দেখান একটু করে। আর আরেকটা যেটা আছে সেটাকে আমরা বলে থাকি হেটারোসাইক্লিক, আর এটাকে আমরা কি বলে থাকি? হেটারোসাইক্লিক, হেটারোসাইক্লিক, বা এটাকে আসলে বিষম চাকরিকও বলা হয়। এটাকে কি বলা হয়? বিষম চাকরিকও এটাকে বলা হবে, বিষম চাকরিক। তাহলে হোমোসাইক্লিক জিনিসটা কি আর হেটারোসাইক্লিক জিনিসটা কি, এটা দেখানো হচ্ছে আমাদের এখন উদ্দেশ্য। এটা একটা হইতে পারে, আবার এটা একটা হইতে পারে। তো চলো তোমাকে দেখাই আসো, আগে লিখে একটু এটা জিনিসটা একটু লক্ষ্য করে আসো, তারপর আমি তোমাকে দেখাই দিচ্ছি জিনিসটা। ওই দাঁড়াও মশা, দেখো চলো এই জিনিসটা আমি তোমাকে কি বুঝাই বলি। দেখো খেয়াল করো, এখানের মধ্যে যে সাইকেলটা তৈরি হয়েছে, সে সাইকেল এখানে এটা একটা কার্বন, এটাও একটা কার্বন, এটাও একটা কার্বন, এটাও একটা কার্বন, তাহলে এই সাইকেলটা কার্বন দিয়ে না? তো কার্বন দিয়ে যদি কোনো সাইকেল তৈরি হয় সেটাকে আমরা কার্বোসাইক্লিকও বলে থাকি, হোমোসাইক্লিকও বলে থাকি, বা সুষম চাকরিকও বলে থাকি। এই সাইকেলটাও দেখো কার্বন দিয়ে তৈরি, সাইকেলটা সব এখানে কার্বন 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 কার্বন, তাহলে এগুলোকে আমরা বলবো হোমোসাইক্লিক। তাহলে আমরা এইগুলোকে আমরা হোমোসাইক্লিক বা কার্বোসাইক্লিক সব বলে থাকি। তাহলে এগুলোকে আমরা কার্বোসাইক্লিক বলতে পারি, কার্বোসাইক্লিক, কারণ এই সাইকেলটা পুরোটা বা চক্রটা পুরোটা কার্বন দিয়ে তৈরি, এই চক্রের মধ্যে কার্বন ছাড়া অন্য কিছু নাই। বা এটাকে হোমোসাইক্লিকও বলতে পারি, বা এটাকে সুষম চাকরিকও বলতে পারি। সেইমভাবে এটাকেও আমরা কি বলতে পারি? কার্বোসাইক্লিক, কারণ এখানে সাইকেলটা পুরোটাই কার্বন দিয়ে তৈরি, কার্বোসাইক্লিক। বাট এমন যদি হয় যে ধরো তুমি এখানে এরকম করে নিছো CH2, বা তোর এইভাবে নিছো, ধরো CH ডাবল বন্ড CH,
ধরো ডাবল বন্ড CH, এখানে একটা অক্সিজেন নিছো, বা এখানে ধরো তুমি সালফার নিছো, অক্সিজেন না নিয়ে এখানে ধরো তুমি সালফার নিছো, অক্সিজেন নিলেও কোনো সমস্যা নেই। তাহলে দেখো তো এখানে যে সাইকেলটা তৈরি হয়েছে, এই সাইকেলের মধ্যে কার্বন ব্যতিরেকে অন্য একটা এলিমেন্ট ঢুকে গেছে না, সালফার ঢুকে গেছে না, কার্বন ব্যতিরেকে, কার্বন ব্যতিরেকে কি এখানে অন্য সাইকেল ঢুকে গেছে না, কার্বন ব্যতিরেকে দেখো এখানে, কার্বন ব্যতিরেকে এখানে অন্য সাইকেল ঢুকে গেছে না, মানে অন্য একটা এলিমেন্ট ঢুকে গেছে না, সাইকেলটা কিন্তু পুরো এখন কার্বন দিয়ে নাই, কার্বন ছাড়াও অন্য এলিমেন্ট সাইকেলের মধ্যে ঢুকে গেছে। তাহলে এই ধরনের যৌগগুলোকে আমরা বলে থাকি হেটারোসাইক্লিক, সেটার বিশুদ্ধ নাই তাই এটাকে বিষম চাকতিক বলা হয়, এগুলোকে আমরা কি বলে থাকি হেটারোসাইক্লিক, হেটারোসাইক্লিক। প্রত্যেকটা ডেফিনেশন তোমাকে আমি দেখাবো, ডেফিনেশন উদাহরণ সহ সব দেখাবো, জাস্ট একটা আগে মেইন আইডিয়া দিচ্ছি, মেইন আইডিয়া দিচ্ছি আগে তোমাকে, কেমন? তাহলে হেটারোসাইক্লিক কাকে বলবো? যে যদি আমার কার্বনে, যদি সাইকেলটা যদি কার্বন ভিতরে অন্য কেউ থাকে সেটাকে আমরা হেটারোসাইক্লিক বলবো, ঠিক আছে? এটাকে আমরা এটার নাম হচ্ছে ফিউরান, না এটার নাম হচ্ছে থায়োফিন, থায়োফিন, ফিউরান হচ্ছে অক্সিজেন থাকলে, এটার নাম হচ্ছে থায়োফিন। হ্যাঁ, গুড 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 গুড। তাহলে বোঝা গেছে কার্বোসাইক্লিক আর হেটারোসাইক্লিকের ব্যাপারটা। কার্বোসাইক্লিক হচ্ছে সাইকেলটা কার্বন দ্বারা তৈরি হবে, আর হেটারোসাইক্লিক মানে হচ্ছে সাইকেলে কার্বন ব্যতিরেকেও নাইট্রোজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছি, বুঝতে পারছি? এটাকে বলা হয় হোমোসাইক্লিকও বলা হয়, বা সুষম চাকরিকও বলা হয়, এটাকে বিষম চাকরিকও বলা হয়। আশা করি জিনিসটা এখানে ক্লিয়ার, কার্বোসাইক্লিকের ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা, এটা 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 এক ধরনের আমার শ্রেণী বিভাগ, এটা হচ্ছে আমার এক ধরনের শ্রেণী বিভাগ। আরেকটা শ্রেণী বিভাগ করা যায়, সেটা হচ্ছে অ্যারোমেটিসিটির উপর ভিত্তি করে, সেটা চলো দেখাই আসো তোমাকে। শ্রেণী বিভাগকে আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে কিসের ভিত্তিতে? অ্যারোমেটিসিটির ভিত্তিতে। কিসের ভিত্তিতে বলো তো? আমরা বলবো অ্যারোমেটিসিটির ভিত্তিতে। অ্যারোমেটিসিটির শ্রেণী বিভাগকে দুই ভাগে করা যায়, একটা হচ্ছে শিকলের ভিত্তিতে, আর একটা হচ্ছে অ্যারোমেটিসিটির ভিত্তিতে। অ্যারোমেটিসিটির ভিত্তিতে। অ্যারোমেটিসিটি জিনিসটা কি জানো? আমি তোমরা বুঝাচ্ছি অ্যারোমেটিসিটি জিনিসটা কি। অ্যারোমেটিসিটি জিনিসটাকে আমি তোমার বুঝাচ্ছি। দেখবা কিছু যৌগ আছে, সামনে আমরা পড়বো, যেগুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগ। কিছু যৌগ আছে যারা কি অ্যারোমেটিক যৌগ। তো সেই অ্যারোমেটিক যৌগগুলা কিছু বিশেষ ধর্ম প্রদর্শন করে। সেই অ্যারোমেটিক যৌগগুলো কি করে? কিছু বিশেষ ধর্ম প্রদর্শন করে, যাদেরকে আমরা বলি অ্যারোমেটিসিটি। আরেকবার বোঝাই বলি অ্যারোমেটিসিটি জিনিসটা কি। যারা অ্যারোমেটিক যৌগ, যারা অ্যারোমেটিক যৌগ, তারা কিছু বিশেষ ধর্ম প্রদর্শন করে, যেগুলোকে আমরা বলি অ্যারোমেটিসিটি। তো যারা অ্যারোমেটিসিটি দেখাবে তারা অ্যারোমেটিক হবে, আর যারা অ্যারোমেটিসিটি দেখাবে না তারা অ্যারোমেটিক হবে না। বুঝতে পারছো কিনা দেখো, বুঝতে পারছো জিনিসটা? ধর্মগুলো কি? ধর্মগুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগ যারা, তারা হাকেল তত্ত্ব প্রদর্শন করে, বা হাকেল নিয়ম মেনে চলে। হাকেল নিয়ম কি সামনে আমরা আলোচনা করবো, এই জন্য আমি তোমাকে প্রথমে ধর্মগুলো কি বলি নেই। তারপরে দেখবা তুমি এখানে এদের মধ্যে তোমার কি থাকবে, এই যে বিষম, এদের মধ্যে মাস্ট একটা হলেও ডাবল বন্ড থাকতে হবে, মাস্ট একটা হলেও ডাবল বন্ড থাকতে হবে। আরও কিছু নিয়ম কারণ আছে, এগুলো এখন আলোচনা না করি, এটা আমরা সামনে আলোচনা করব। বুঝতে পারছো? এরা সিগমা কমপ্লেক্স গঠন করে, অনেক কিছু ধর্ম আছে। জাস্ট এতটুকু জেনে রাখো, হ্যাঁ এতটুকু জেনে রাখো যে অ্যারোমেটিসিটি জিনিসটা কি, এটা জেনে রাখো। অ্যারোমেটিসিটি জিনিসটা হচ্ছে অ্যারোমেটিক যৌগগুলা কিছু বিশেষ ধর্ম প্রদর্শন করে, যাদের কারণে বলি অ্যারোমেটিসিটি। তো যারা অ্যারোমেটিসিটি দেখাবে তারা অ্যারোমেটিক যৌগ হবে, আর যারা অ্যারোমেটিসিটি দেখাবে না তারা কী হবে বলো তো? অ্যারোমেটিক যৌগ হবে না, তারা এলিফেটিক যৌগ হবে। তারা কি যৌগ হবে? তারা এলিফেটিক যৌগ হবে। যারা অ্যারোমেটিক ধর্ম দেখাবে না তারা এলিফেটিক যৌগ হবে। তাহলে যেই যৌগটা অ্যারোমেটিক না সেটা এলিফেটিক, সেটা এলিফেটিক। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, দেখো জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা? অ্যারোমেটিসিটিতে হাকেল নীতি ইউজ করবো, হ্যাঁ তখন আমরা দেখাবো, হ্যাঁ হাকেল নীতি আমরা দেখাবো, এখনো সময় আসে নাই, জাস্ট আমরা আলোচনা করতেছি। তাহলে আমি তোমাকে কি বললাম, যে যে সকল জৈব যৌগ অ্যারোমেটিসিটি দেখাবে তারা অ্যারোমেটিক যৌগ, আর যে সকল জৈব যৌগ অ্যারোমেটিসিটি দেখাবে না তারা এলিফেটিক যৌগ। তাহলে আমরা অ্যারোমেটিসিটির উপর বেসিস করে জৈব যৌগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। জৈব যৌগ যেগুলো আছে সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। জৈব যৌগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ? একটা হতে পারে যারা অ্যারোমেটিসিটি দেখাবে তারা হচ্ছে অ্যারোমেটিক যৌগ, তারা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। যারা অ্যারোমেটিসিটি দেখাবে তারা হচ্ছে অ্যারোমেটিক যৌগ, তারা অ্যারোমেটিক যৌগ। আর যারা অ্যারোমেটিসিটি দেখাবে না তারা হচ্ছে এলিফেটিক যৌগ, তারা হচ্ছে
ফেটিক এলিফেটিক যৌগ। তাহলে আমাকে বলো তো কোনো একটা যৌগ যদি অ্যারোমেটিক না হয় সে কি হবে? সে এলিফেটিক হবে। কোনো একটা যৌগ যদি অ্যারোমেটিক না হয় তাহলে সে অবশ্যই এলিফেটিক হবে। বুঝতে পারছো? সে অবশ্যই এলিফেটিক হবে। ক্লিয়ার? দেখো জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা, দেখো জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা। আশা করি জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সটে যাই। এলিফেটিক যে যৌগগুলো আছে না, এদেরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা মুক্ত একটা বদ্ধ। দেখো এলিফেটিক যে যৌগগুলো আছে, এলিফেটিক, এগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ওই যে মুক্ত শিকল যৌগ, মুক্ত শিকল যুক্ত যৌগ, আরেকটা হচ্ছে বদ্ধ শিকল যুক্ত যৌগ। মুক্ত শিকল যুক্ত যৌগ, আরেকটা হচ্ছে কি বলতো এখানে, ওই যে বদ্ধ শিকল যুক্ত যৌগ, বদ্ধ শিকল। এলিফেটিক যৌগগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এরা মুক্ত শিকল হইতে পারে, বদ্ধ শিকল হইতে পারে। বাট অ্যারোমেটিক কখনো মুক্ত শিকল হয় না, অ্যারোমেটিক কখনো মুক্ত শিকল হয় না, অ্যারোমেটিক সর্বদা বদ্ধ শিকল হবে, অ্যারোমেটিক যৌগগুলো সর্বদা বদ্ধ শিকল হবে। আর বদ্ধ শিকল অ্যারোমেটিকের দুই ধরনের হইতে পারে, কার্বোসাইক্লিক অথবা হেটারোসাইক্লিক। তাহলে হইতে পারে কার্বোসাইক্লিক, তখন এগুলোকে আমরা ওই যে হোমোসাইক্লিকও বলতে পারি, এগুলো বলতে পারি। কার্বোসাইক্লিক হইতে পারে, বা এটার অপর নাম হচ্ছে হোমোসাইক্লিক, হোমোসাইক্লিক, ঠিক আছে। তারপর এটা আরেকটা নাম হইতে পারে তোমার হচ্ছে সুষম চাক্রিক, সুষম চাক্রিক। আমি প্রত্যেকটা উদাহরণ দেখাবো, টেনশন নিও না। ওকে, সুষম চাক্রিক। আর অন্যদিকে অন্যদিকে তোমার আরেকটা কি হতে পারে, হেটারোসাইক্লিক, হেটারোসাইক্লিক, হেটারোসাইক্লিক বা বিষম চাক্রিক, বা বিষম চাক্রিক। সব টেনশন নিও না, আমি বুঝাচ্ছি আস্তে আস্তে। বিষম চাক্রিক, একটু আমাকে সময় দাও, আমরা ক্লাস 11:45 দিকে শেষ করে দিব। একটু সময় দাও আমাকে, 11:45 শেষ করব। আমি জানি না আমাদের আছে আজকে, এই জন্য তাড়াতাড়ি শেষ করে দিব, আমরা বেশিক্ষণ রাখবো না। নর্মালি আমাদের ক্লাসগুলো 2 ঘন্টা হবে, বা আজকে ক্লাসটা আমরা 1:45 নিব নামাজের জন্য, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমরা বললাম এখানে আমাদের এলিফেটিক যৌগ আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মুক্ত শিকল যৌগ, একটা হচ্ছে বদ্ধ শিকল যৌগ। বাট অ্যারোমেটিক যৌগগুলো সবসময় বদ্ধ শিকল হবে, তাদেরকে আমরা দুই ভাগে ভাগ করবো, হয় কার্বোসাইক্লিক আর না হয় হেটারোসাইক্লিক, ঠিক আছে। আচ্ছা, বদ্ধ শিকল মানেই সেটাকে দুই ভাগে ভাগ করা যাবে। এখানেও বদ্ধ শিকলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এই বদ্ধ শিকলটাকে কিভাবে কিভাবে, একটা হচ্ছে কার্বোসাইক্লিক, কার্বোসাইক্লিক, ঠিক আছে। আরেকটা হচ্ছে হেটারোসাইক্লিক, আরেকটা কি, হেটারোসাইক্লিক, হেটারোসাইক্লিক। বদ্ধ শিকল মানে আমরা তাকে দুই ভাগে ভাগ করতে পারবো, কার্বোসাইক্লিক আর হেটারোসাইক্লিক। সব আলোচনা করতে একটু ধৈর্য ধরো তুমি, আমি আর বুঝাই দিচ্ছি তোমাকে। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাই তাহলে এই কার্বোসাইক্লিক আর এই কার্বোসাইক্লিক কি সেম কিনা? না, সেম না। এই দুই কার্বোসাইক্লিক সেম না। এই কার্বোসাইক্লিক আর ওই কার্বোসাইক্লিক সেম না। এই কার্বোসাইক্লিক যেটা, এটা হচ্ছে অ্যারোমেটিকের কার্বোসাইক্লিক, আর এই কার্বোসাইক্লিক যেটা, সেটা হচ্ছে অ্যালিফেটিকের কার্বোসাইক্লিক। চলো আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করতেছি। উদাহরণের মাধ্যমে খেয়াল করো, এটার উদাহরণ কিরকম হবে জানো? ধরো CH2 দিছো, এখানে একটা CH2 দিছো, এই জায়গায় একটা CH2 দিছো, এটা এভাবে দিছো। তাহলে এটা কি? এই যে দেখো, এটা দিছো। তাহলে এটা একটা সাইক্লিক যৌগ না, এবং এটা কার্বন দিয়ে তৈরি না। তাহলে এটা হচ্ছে এলিফেটিকের কার্বোসাইক্লিক। এটা কিন্তু অ্যারোমেটিসিটি মেনে চলতেছে না। বাট এটার কার্বোসাইক্লিক উদাহরণ কিরকম হবে জানো? CH, বেনজিন, কমন উদাহরণ, বেনজিন। বেনজিনটা দেখো, CH, হ্যাঁ এই যে দেখো, এটা দেখো, এটাও কার্বোসাইক্লিক, এটাও কার্বোসাইক্লিক, আর দুটার মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? এইটা অ্যারোমেটিসিটি মেনে চলে না, তাই এটা হচ্ছে এলিফেটিকের কার্বোসাইক্লিক। আর এটা অ্যারোমেটিক মেনে চলে, অ্যারোমেটিসিটি মেনে চলে, তাই এটা হচ্ছে অ্যারোমেটিকের কার্বোসাইক্লিক। বুঝতে পারছো? বুঝতে পারছো জিনিসটা? আমাকে একটু বলো যে এই দুটো বুঝতে পারছো কিনা, যে এলিফেটিকের কার্বোসাইক্লিক আর অ্যারোমেটিকের কার্বোসাইক্লিক বুঝতে পারছো কিনা? আমাকে জাস্ট এটা একটু এনশিওর করো
যে এটা জাস্ট আমাকে বাই বাই জানাও যে ভাই এলিফ্যাটিকের কার্বোসাইক্লিক বুঝতে পারছি আর অ্যারোমেটিকের কার্বোসাইক্লিকও বুঝতে পারছি। ক্লিয়ার? হ্যাঁ, গুড। ওকে ওকে। হেটারোসাইক্লিক আর এটা হেটারোসাইক্লিক কি সেম? না, সেম না। কেমনে দেখো, এখানে কি উদাহরণ হবে, ধরো তুমি সিএইচ দিছো, এখানে ধরো তুমি সিএইচ দিছো, এই জায়গায় ধরো ডাবল বন্ড সিএইচ দিছো, এই জায়গায় ধরো ডাবল বন্ড সিএইচ দিছো, এখানে ধরো তুমি সালফার দিছো। এটা হচ্ছে হেটারোসাইক্লিক, অ্যারোমেটিকের হেটারোসাইক্লিক, কারণ এখানে সালফার প্রবেশ করাইছো। এখানে কি প্রবেশ করাইছো? এই জায়গাটাতে দেখো সালফার প্রবেশ করাইছো। আর অন্যদিকে এই যে এলিফ্যাটিকের হেটারোসাইক্লিকের উদাহরণ কিরকম হতে পারে, ধরো তুমি এখানে অক্সিজেন দিছো, এখানে ধরো তুমি সিএইচ টুকে রাখছো, এখানে ধরো তুমি সিএইচ টুকে রাখছো, এখানে ধরো তুমি সিঙ্গেল বন্ড দিয়ে দিছো। তাহলে দেখো এই সাইকেলটার মধ্যে এই জায়গায় তুমি অক্সিজেনকে প্রবেশ করাইছো, এই কারণে এটা হেটারোসাইক্লিক। বাট এটা হচ্ছে এলিফ্যাটিকের হেটারোসাইক্লিক। একটা জিনিস লক্ষ্য করতেছো কিনা, অ্যারোমেটিকের মধ্যে মাস্ট বি ডাবল বন্ড থাকা লাগবে, অ্যারোমেটিকের মধ্যে মাস্ট বি ডাবল বন্ড থাকা লাগবে। আর এলিফ্যাটিকে ডাবল বন্ড থাকা লাগবে, এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না। বুঝতে পারছি? এগুলো নিয়ে একটু কনফিউশন পাকাইও না, এগুলো জাস্ট এখন থেকে আমি ইচ্ছা করে আজকে প্রথম লেকচারে ক্লিয়ার করে দিচ্ছি যেন তোমার আর ভুল না হয়। তুমি এগুলো আজকে লেকচারে ঠান্ডা মাথায় বাসায় গিয়ে ফ্যানটা 2 নম্বরে ছেড়ে ঠান্ডা মাথায় বই উল্টায় পাল্টায় দেখবা। বইয়ে তোমাকে একটু করে তোমাকে ঝামেলা আকারে দেওয়া আছে, এই স্লাইড দেখবা, লেকচার ফলো করবা, ফ্যানটা 2 নম্বরে ছেড়ে 1 কাপ চা হাতে নিয়ে দেখবা, এগুলো ইজি লাগতেছে। সিম্পল হিসাব এখানে দেখো, এখানে অ্যারোমেটিকে মাস্ট বি ডাবল বন্ড থাকতে হবে, আর এখানে ডাবল বন্ড থাকাটা ম্যান্ডেটরি না। এটা হচ্ছে এলিফ্যাটিকের, এটা হচ্ছে যে এলিফ্যাটিকের, এগুলো হচ্ছে অ্যারোমেটিকের। এরা হাকেল নিয়ম, অ্যারোমেটিসিটি এগুলো মেনে চলে, এটা অ্যারোমেটিসিটি মেনে চলে, এরা অ্যারোমেটিসিটি মেনে চলে না। ক্লিয়ার কিনা দেখো, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ত্রিবন্ধন নর্মালি থাকে না, ত্রিবন্ধন নর্মালি থাকে না। আশা করি জিনিসটা এখানে ক্লিয়ার। ওকে, হাকেল নিয়ম কি সামনেই পড়বো আমরা, এখন টেনশন নেওয়ার দরকার নাই। অ্যারোমেটিসিটির একটা জিনিস হচ্ছে হাকেল নিয়ম, এখন টেনশন নেওয়ার দরকার নাই। এতটুকু মনে রাখতে পারো, সকলে অ্যারোমেটিক যৌগ হাকেল নিয়ম মেনে চলে, জাস্ট এতটুকু জেনে রাখতে পারো, সামনেই পড়াবো। অ্যারোমেটিসিটি জিনিসটা কি, অ্যারোমেটিক যৌগগুলা কিছু বিশেষ ধর্ম প্রদর্শন করে, সেগুলোকে অ্যারোমেটিসিটি বলে। তো যে সকল যৌগ অ্যারোমেটিসিটি প্রদর্শন করবে তাদেরকে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো, আর যে সকল যৌগ অ্যারোমেটিসিটি প্রদর্শন করে না তাদেরকে আমরা এলিফ্যাটিক যৌগ বলবো। এলিফ্যাটিক যৌগকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, বদ্ধ শিকল আর মুক্ত শিকল। এইগুলো সবসময় বদ্ধ শিকল হবে। বদ্ধ শিকল যে কোনো শিকলই হয় কার্বোসাইক্লিক হয় নাহলে হেটারোসাইক্লিক হয়। এখানে যে কোনো শিকলই হয় কার্বোসাইক্লিক নাহলে হেটারোসাইক্লিক হয়। ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার কিনা দেখো। ওকে, আশা করি ক্লিয়ার জিনিসটা। আর মুক্ত শিকল, মুক্ত শিকল অলওয়েজ 2 ধরনের হইতে পারে, সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। কি হইতে পারে বলো তো? মুক্ত শিকলটা হয় সম্পৃক্ত হবে, হয় সম্পৃক্ত হবে, নাহলে অসম্পৃক্ত হবে, নাহলে অসম্পৃক্ত হবে, সম্পৃক্ত হবে নাহলে অসম্পৃক্ত হবে। ঠিক আছে, দেখো সম্পৃক্ত হবে নাহলে অসম্পৃক্ত হবে, নাহলে অসম্পৃক্ত হবে। দেখো জিনিসটা এখানে ক্লিয়ার কিনা। সম্পৃক্ত অসম্পৃক্ত হওয়া মানে কিরকম? সম্পৃক্ত হলে কিরকম হবে? এই যে CH3 সিঙ্গেল বন্ড CH3 এটা সম্পৃক্ত। অসম্পৃক্ত হলে কিরকম হবে? CH3 CH ডাবল বন্ড CH2। আমি প্রতিটা ওদেরই উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। দেখো এই শ্রেণী বিভাগটা বুঝতে পারছো কিনা, দেখো এই শ্রেণী বিভাগটা ক্লিয়ার কিনা সবার, শ্রেণী বিভাগ ক্লিয়ার কিনা দেখো। হ্যাঁ, 45-এ ছেড়ে দিব, 45-এ ছেড়ে দিব। শ্রেণী বিভাগটা দেখো সবাই বুঝতে পারছো কিনা। তাহলে কি এলিফ্যাটিক না? এলিফ্যাটিক তো কখনোই অ্যারোমেটিক হবে না। এলিফ্যাটিক এক জিনিস, অ্যারোমেটিক আরেক জিনিস। দেখো দুইটা দুই প্রান্তের জিনিস, একটা এলিফ্যাটিক, একটা অ্যারোমেটিক। অ্যারোমেটিক কারা? যারা অ্যারোমেটিসিটি মেনে চলে। যারা কি মেনে চলবে? অ্যারোমেটিসিটি মেনে চলবে। যারা অ্যারোমেটিসিটিকে
মেনে চলবে, এরা হচ্ছে অ্যারোমেটিক। আর যারা অ্যারোমেটিসিটিকে মেনে চলবে না, আর যারা অ্যারোমেটিসিটি মেনে চলবে না, তারা হচ্ছে কি বলতো, এলিফেটিক। দুইটাতে কখনোই সেম হবে না, এলিফেটিক অ্যারোমেটিক কখনোই সেম হবে না। এলিফেটিক একটা, অ্যারোমেটিক একটা। হ্যাঁ, গুড, একজন ভালো বলছো। অ্যারোমেটিক না, অ্যারোমেটিকের ক্ষেত্রে মাস্ট বি ডাবল বন্ড থাকতে হবে, অ্যারোমেটিকে মাস্ট বি ডাবল বন্ড থাকতে হবে অ্যারোমেটিকে। আর এলিফেটিক ডাবল, নর্মালি সিঙ্গেল বন্ড হয়, তবে ডাবল বন্ড হইতে পারে স্পেশাল কেসে। দেখো, অ্যারোমেটিক মাস্ট বি ডাবল বন্ড থাকতে হবে, অ্যারোমেটিকে কি থাকতে হবে, মাস্ট বি ডাবল বন্ড থাকতে হবে। অ্যারোমেটিকে মাস্ট বি ডাবল বন্ড থাকতে হবে। এলিফেটিকের মধ্যে ডাবল বন্ড, নর্মালি সিঙ্গেল বন্ড হয়, তবে ক্ষেত্র বিশেষে ডাবল বন্ড হইতে পারে। আর কারো কোনো কনফিউশন আছে? দেখো আমি বলি, অ্যারোমেটিকে মাস্ট বি ডাবল বন্ড থাকতে হবে, মাস্ট থাকতে হবে। আর এলিফেটিকে সিঙ্গেল বন্ড হয় নর্মালি, ক্ষেত্র বিশেষে ডাবল বন্ড হইতে পারে। আশা করি সবার জিনিসটা এখানে ক্লিয়ার। একটু আমার কাছে এখানে ক্লিয়ার। এবার আমি চলো, এই যে আমি তো তোমাকে শ্রেণী বিভাগগুলো দেখাইলাম, এবার একটা ডেফিনেশন আছে, ডেফিনেশনগুলো দেখার চেষ্টা করি। এতক্ষণ যা যা পড়াইছি না, এতক্ষণ তোমাকে যা যা পড়াইছি সব এখানে ডেফিনেশন আকারে দেওয়া আছে। চলো তোমাকে ডেফিনেশনগুলো একটু ধরাই দিই আমি। যেমন প্রথমে কি বলছে, যে কার্বন শিকলের গঠনের উপর ভিত্তি করে, শিকলের উপর বেসিস করে জৈব যৌগগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। শিকল মানে কোনটা বলো তো? এই যেটার উপর বেসিস করে আমরা মুক্ত শিকল আর বদ্ধ শিকলে ভাগ করছিলাম। তাহলে এখানে দেখো, আমরা শিকলের উপর ভিত্তি করে জৈব যৌগসমূহকে প্রধানত দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়, মুক্ত শিকল যৌগ, বদ্ধ শিকল যৌগ। ঠিক আছে? এরপরে আমরা মুক্ত শিকল নিয়ে আলোচনা করছি। মুক্ত শিকল জিনিসটা কি? যেসব যৌগ কার্বন শিকলের দুই প্রান্তে পরস্পর যুক্ত হয় না, তাদেরকে আমরা মুক্ত শিকল বা এলিফেটিক জৈব যৌগ বলে থাকি। কিরকম এটা হইতে পারে? মুক্ত শিকলের উদাহরণ কিরকম হইতে পারে? যদি আমরা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, এক্সাম্পল, মুক্ত শিকলের একটা এক্সাম্পল হতে পারে এরকম, দেখো এই যে CH3, CH2, CH2, ধরো CH3, এরকম হইতে পারে। বা সেকেন্ড এক্সাম্পল হতে পারে এরকম, তোমার CH3, CH, ডাবল বন্ড, CH, CH3। বা আরেকটা এক্সাম্পল হতে পারে এরকম মুক্ত শিকলের মধ্যে, যে CH3, C, ট্রিপল বন্ড, C, CH3। এরা সবগুলো মুক্ত শিকল। দেখো, এক প্রান্ত আরেক প্রান্তে কার্বনের সাথে যুক্ত নাই। দেখো বলছে কি, দুই প্রান্ত পরস্পর যুক্ত হয় না। কি বলছে, মুক্ত শিকলে কি হয়? দুই প্রান্ত পরস্পর যুক্ত হয় না। দেখো, এই প্রান্তটা, এই প্রান্তের সাথে যুক্ত হয় নাই। দেখো দুইটা ওপেন আকারে আছে। দেখো, দুইটা প্রান্ত ওপেন আকারে আছে, তাহলে এটাকে আমরা বলি মুক্ত শিকল। বুঝতে পারছো? এটাকে আমরা বলি মুক্ত শিকল। ভাই মনে রাখতে হবে এগুলা, সংজ্ঞাগুলো না মনে রাখতে হবে না, জাস্ট তোমাকে আমি মানে বইয়ে দেওয়া আছে জন্য দিলাম। সংজ্ঞাগুলো মনে রাখতে হবে না, হ্যাঁ, এটা ইথিলিন অক্সাইড। ঠিক আছে, ওকে, গুড, একজন কমেন্ট করছো। ওকে, চলো নেক্সটে যাই। নেক্সট আছে এলিফেটিক জৈব যৌগের উদাহরণ, যে সম্পৃক্ত যৌগ আর অসম্পৃক্ত যৌগ। এটা আমি তো উদাহরণই মাত্র দিয়েই দিছি। যে সম্পৃক্ত যৌগের উদাহরণ কীরকম হবে, যে CH3, CH2, CH2, CH3। আর অসম্পৃক্ত যৌগের উদাহরণ কীরকম হবে? একটা হইতে পারে ডাবল বন্ড হইতে পারে, ট্রিপল বন্ড হইতে পারে, তাই না? তাহলে ডাবল বন্ড হইতে পারে, তারপর তোমার এখানে ট্রিপল বন্ড হইতে পারে। ওকে, এটা হচ্ছে অসম্পৃক্ত। ওকে, তারপর যদি যাই, এরপরে সম্পৃক্ত যৌগ, ওই যে যারা একক বন্ধন দ্বারা গঠিত হয় তাদেরকে সম্পৃক্ত যৌগ বলে। সম্পৃক্ত যৌগ কারা? যারা কার্বন পরমাণুর সময় যদি কি হয়, একক বন্ধন দ্বারা গঠিত হয়, যুক্ত থাকে তাদের। এই যেমন উদাহরণ আমি দিছিলাম তোমার এখানে, এই যে CH3, সবগুলো এটা যদি ভেঙে ভেঙে যদি লিখতে চাই, কার্বনের সাথে দেখো তিনটা হাইড্রোজেন, তারপরে দেখো এখানে এরকম দুইটা হাইড্রোজেন ছিল, এখানে সবগুলো কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন। ঠিক আছে, এখানে সবগুলা কার্বন কার্বন একক বন্ধন ছিল, তাই এটাকে আমরা বলবি সম্পৃক্ত যৌগ। ঠিক আছে, এটা হচ্ছে সম্পৃক্ত যৌগ, সব কার্বন কার্বন একক বন্ধন। তারপর অসম্পৃক্ত যৌগ কারা? এটা অলরেডি বলছি, এখানে হয় দ্বিবন্ধন থাকবে নাহলে ত্রিবন্ধন থাকবে। দুটি কার্বন পরমাণুর মধ্যে হয় দ্বিবন্ধন থাকবে নাহলে ত্রিবন্ধন থাকবে। তাহলে কীরকম হইতে পারে? ওই যে CH, তুমি যদি দেখো এখানে বন্ড আকার যদি দেখাই তোমাকে,
তাহলে হবে এরকম, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। এটাও হইতে পারে, আবার ত্রিবন্ধনও কিন্তু হইতে পারে। ঠিক আছে, এটা একটা উদাহরণ নিতে পারে আমাদের। আর সেকেন্ড উদাহরণ নিতে পারে এরকম, ধরো কার্বন ত্রিবন্ধন দিয়ে দিলা, এটাও কিন্তু হইতে পারে। ঠিক আছে, ওকে। বদ্ধশিকল যৌগ, বদ্ধশিকলের মধ্যে আবার দুই ভাগে ভাগ করতে পারি আমরা এখানে। তোমার এখানে এই যে যেটা উদাহরণ বললামই, যদি এরকম মানে তোমার কার্বন প্রান্তগুলো নিজেদের মধ্যে সরাসরি যুক্ত হয়, অথবা দেখো দুইভাবে বদ্ধশিকলটা দুইভাবে হইতে পারে। কিভাবে কিভাবে? দুই প্রান্তের কার্বন শিকল নিজেদের মধ্যে সরাসরি যুক্ত হয়ে, অথবা এই যে নাইট্রোজেন, অক্সিজেন, সালফার ইত্যাদির মাধ্যমে যুক্ত হয়ে। এর মানে কি? এর মানে হচ্ছে দেখো এইভাবে হইতে পারে, কার্বন 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 কার্বন, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, এভাবে হইতে পারে। সবার সাথে একটা করে হাইড্রোজেন থাকবে। এভাবে কার্বন কার্বন নিজেরা যুক্ত হয়ে বদ্ধশিকল তৈরি হতে পারে, অথবা কী হতে পারে বলো তো এখানে, ওই যে তোমার শিকলটা ওই অক্সিজেন, নাইট্রোজেন এগুলোর মাধ্যমে যুক্ত হতে পারে। এই যে দেখো ডাবল বন্ড কার্বন, এটা এখানে অক্সিজেন থাকতে পারে, অথবা এখানে এরকম অক্সিজেন এভাবে থাকতে পারে। ঠিক আছে, বা নাইট্রোজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। জাস্ট ডেফিনেশন আর কি এগুলো। বুঝতে পারছি? ওকে, আশা করি বুঝতে পারছি। তারপর চলো এরপরে যাই। ওই যে দুই ভাগে ভাগ করতেছি আমরা, কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক বা সুষমচাক্রিক, হেটারোসাইক্লিক বা বিষমচাক্রিক। তারপর এখানে দেখো কার্বোসাইক্লিকের ডেফিনেশন দেওয়া আছে। যদি বলয়টা কেবলমাত্র, কার্বোসাইক্লিকের ডেফিনেশন কি? বলয় কেবলমাত্র কার্বন পরমাণু দ্বারা গঠিত হয়, তাহলে এটাকে আমরা কার্বোসাইক্লিক বলি। ওই যে এটা উদাহরণ দুই ধরনের হতে পারে। দেখো এই যে তোমার এরকম হতে পারে, বলয়টা শুধু যদি কার্বন দ্বারা গঠিত হয়, CH2 CH2, তারপরে ধরো CH2 CH2 এরকম, এটা কার্বোসাইক্লিক। অথবা তোমার এখানে এই যে আমি বেনজিনটা দেখালাম, তাও কিন্তু কার্বোসাইক্লিক। আমরা যে বেনজিন দেখালাম তাও কিন্তু কার্বোসাইক্লিক, তাই না? কারণ সেটা শুধুমাত্র কার্বন দিয়ে তৈরি। ওকে, এগুলো বারবার দেখানো উচিত হচ্ছে তোমার জন্য মাথায় গেঁথে যায় জিনিসটা। আর কার্বোসাইক্লিকের প্রকারভেদ, এগুলো অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক। ওই যে অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক কোনটা? এই যেটা হচ্ছে এলিসাইক্লিক, এটা অ্যারোমেটিক না, এটা হচ্ছে অ্যারোমেটিক। এগুলো আর কি জাস্ট, ঠিক আছে? ওকে, এলিসাইক্লিক এগুলো জাস্ট হেটারোসাইক্লিক। ওকে, তো তোমার তাহলে আমাদের আজকের পড়া থাকবে এতটুকুই। ঠিক আছে, এগুলো ডেফিনেশনগুলো তুমি বুঝতেই পারছো, আজকে আমাদের পড়া থাকবে এতটুকুই। আজকের লেকচারটা কেমন লাগছে আমাকে জানাইতে পারো, তাহলে আমি বুঝবো যে না আর কোথাও উন্নতি করা যায় না যায়। ঠিক আছে, আজকের লেকচার কেমন লাগছে বা তোমরা সব বুঝতে পারছো কিনা, আমি PDF 10 মিনিটের মধ্যেই দিয়ে দিচ্ছি। আর যদি লেকচার ভালো লাগে, রিয়েক্ট দিও পোস্টে, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি লেকচার ভালো লাগছে বা বুঝতেছো। ঠিক আছে, হ্যাঁ, আজকের লেকচার এখানেই শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। এক্সাম আগামীকালকে তোমাদেরকে নিবে হয়তো। আর দেখা হবে আগামীকাল করে, দেখা হবে আগামীকাল হচ্ছে আমাদের টার্গেট থাকবে নামকরণের আগ পর্যন্ত আমরা যতগুলো কোয়েশ্চেন আছে সব সলভ করে ফেলবো, এবং আমরা থিওরিটাও পড়ে ফেলবো নামকরণের আগ পর্যন্ত। কেমন? আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।